লম্বা মশা, কোথায় যাচ্ছিস? জি আপু, ক্যান্টিনে যাচ্ছিলাম। আপু, আমি কি তোর পাড়ার মাসি যে আপু বলছিস? এখানে সবাই আমাকে ম্যাডাম বলে ডাকে, নাকি তোর কানে কম শুনিস? আকাশ থমকে দাঁড়ায়, ভয়ে তার গলা শুকিয়ে যায়। সে আস্তে করে ইস্যুর দিকে ঘুরে। ইস্যুর দলের অন্য মেয়েরা হেসে ওঠে। আকাশ আরো ঘাবড়ে যায়। সরি ম্যাডাম। সরি বললে হবে? নতুন এসেছিস বুঝি? চেহারা দেখে তো মনে হচ্ছে দুধের শিশু। নাম কি তোর? আকাশ। কি শুনতে পাচ্ছি না, একটু জোর দিয়ে বল। নাকি তোর গলাতেও দুধ? আকাশ। ইস্যু আকাশের দিকে এগিয়ে এসে তার মুখের কাছে মুখ এনে বলে, আকাশ নাম তো খুব কাব্যিক, কিন্তু তোর চাল চলন দেখে তো মনে হচ্ছে মাটির নিচে কেঁচো। আকাশ কিছু বলতে পারে না, কেবল মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। কলেজের মূল গেটে নতুন ইউনিফর্ম পরা জুনিয়র ছেলে দাঁড়িয়েছিল। তাদের মধ্যে আকাশ একটু দূরে দাঁড়িয়ে আশেপাশে তাকাচ্ছিল। হঠাৎ দূরে একটা কোলাহল শোনা যায়। কয়েকজন সিনিয়র মেয়ে একটা ছোট জটলার মধ্যে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যমণি ইস্যু, চোখে সুরমা, মুখে একটা অদ্ভুত কাঠিন্য। তার আশেপাশে কিছু জুনিয়র ছেলে মেয়ে ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে। ইস্যুর দলবল তাদের উপর নানা রকম নির্দেশ দিচ্ছে। এই তুই কান ধরে উদ্বস কর, দেখি কতটুকু জোর আছে তোর। ছেলেটি ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে কান ধরে উঠবোস করতে থাকে। ইস্যুর দলবল হাসতে থাকে। আকাশ দূর থেকে এই দৃশ্য দেখছে। তার বুকটা ধুকপুক করছে। সে আর চোখে ইস্যুকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে পাশ দিয়ে হেঁটে যেতে থাকে, কিন্তু ইস্যুর চোখ তাকে ধরে ফেলে। ইস্যু আকাশের দিকে এক পলক তাকিয়ে থাকে, আর তক্ষুনি আকাশকে ডাক দেয় এবং এটা সেটা জিজ্ঞেস করে। আকাশ তো কোনো মতে আমতা আমতা করে কথা বলে। ইস্যু হঠাৎ এক সিনিয়র ছেলেকে ইশারা করে বলে, রবিন, এই ছেলেটাকে দেখ, নতুন এসেছে। একে কলেজের নিয়ম কানুনগুলো শিখিয়ে দে, আর হ্যাঁ, ভালো করে শেখাবি যাতে ম্যাডামের কথা মনে থাকে। রবিন মুচকি হেসে আকাশের দিকে এগিয়ে এসে বলে। হ্যাঁ ম্যাডাম, চিন্তা করবেন না। ইস্যু আকাশের দিকে আর না তাকিয়ে অন্য জুনিয়রদের দিকে মনোযোগ দেয়। আকাশকে রবিন আর তার দলবল ঘিরে ধরে। রবিন আকাশের কাঁধে হাত রেখে বলে, এই আয় আকাশ, তোর সাথে একটু পরিচিত হই। তুই তো মনে হয় জানিস না এখানে সিনিয়রদের প্রতি কতটুকু সম্মান দেখাতে হয়। আমি জানি। জানিস? তাহলে ম্যাডামের সামনে অমন মূর্তির মতো দাঁড়িয়েছিলি কেন? চল ক্যান্টিনের দিকে যাই, ওখানে বসে কথা বলি। রবিন আর তার বন্ধুরা আকাশকে নিয়ে হাঁটতে শুরু করে। রবিন আকাশের পিঠে হালকা করে চাপড় দেয়। কি রে, এত চুপচাপ কেন? ম্যাডামের সামনে তোতা পাখির মতো কথা বলছিলি, এখন কি হয়েছে? কিছু না। কিছু না মানে? তুই তো আমাদের সামনে একদম চুপ। ম্যাডামকে দেখে বুঝি তোর গলা শুকিয়ে গেছে? হ্যাঁ, একটু। একটু না, অনেকখানি। ম্যাডামকে দেখলে সবাই একটুখানি এমন হয়, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, আমরা তো আছি। হ্যাঁ, আমরা তোকে শিখিয়ে দেব কিভাবে ম্যাডামের সাথে চলতে হয়, আর ম্যাডামের কথার অবাধ্য হলে কি হয় সেটাও শিখিয়ে দিব। তারা ক্যান্টিনের দিকে যেতে থাকে। আকাশ বুঝতে পারে এই দিনের শুরুটা মোটেই ভালো হলো না। ঈশ্বর ভয়ঙ্কর রূপটি তার মনে গেঁথে যায়। সে মনে মনে প্রার্থনা করে যেন আর কখনো ঈশ্বর মুখোমুখি না হয়। কলেজের প্রথম দিনটি এমন ভীভৎস কাটবে সে ভাবেনি। দুপুরের খাবারের বিরতি দেওয়া হয়। ক্যান্টিন গমগম করছে অল্প কিছু ছাত্রছাত্রীর আনাগোনায়। বেশিরভাগ টেবিল ফাঁকা। আকাশ একটি কোণার টেবিলে বসে সাবধানে খাচ্ছে। সে মোবাইল ফোন দেখছে আর মাঝে মাঝে আশেপাশে তাকাচ্ছে, যেন কাউকে খুঁজছে। হঠাৎ করে ক্যান্টিনের প্রবেশ পথে একদল সিনিয়র মেয়ে প্রবেশ করে। তাদের উচ্চ হাসিতে পুরো ক্যান্টিনের নীরবতা ভেঙে যায়। এদের মধ্যমণি ইস্যু। সে নীল জিন্স আর একটি কালো টপ পরেছে, চোখে সানগ্লাস, হাতে কিছু বই। তার চেহারায় সে একই কাঠিন্য যা আকাশকে প্রথম দিনেই আতঙ্কিত করেছিল। ইস্যু উচ্চ স্বরে তার দলের দিকে তাকিয়ে বলে, আরে বাহ, ক্যান্টিন দেখিয়ে আছি নীরব, আশ্রম হয়ে আছে। কি ব্যাপার, সব নতুন জুনিয়রগুলো গেল কোথায়? মনে হয় ভয়ে ঢুকতে পারছে না ম্যাডাম। ভয়? বাহ, ভালোই তো। ভয় না থাকলে শেখাটা কঠিন হয়। ইস্যুর দলবল টেবিলে দখল করতে শুরু করে। তারা খাবারের অর্ডার দেয় আর তাদের কোলাহলে ক্যান্টিনের অন্যান্য ছাত্রছাত্রীরা ভয়ে চুপ করে যায়। আকাশ আর চোখে ইস্যুকে দেখছে।
ঈশা হঠাৎ আকাশের টেবিলের দিকে তাকায়। আকাশের প্লেটের দিকে তার চোখ পড়ে। এই যে ওখানে কে বসে আছে? আকাশ নিজের প্লেটে মুখ গুজে আরো ছোট হয়ে যায়। সে মনে মনে প্রার্থনা করছে ঈশু যেন তাকে দেখতে না পায়, কিন্তু ঈশুর চোখ তাকে ধরে ফেলেছে। এই হলুদ টি শার্ট, তুই কি পাথরের মূর্তি নাকি? কথা কানে যায় না? আকাশ ধীরে ধীরে মাথা তোলে। ঈশুর চোখে চোখ পড়ে। ঈশু তার সানগ্লাস নামিয়ে নাকের ডগায় রাখে, যেন ভালো করে দেখছে। জি ম্যাডাম। ম্যাডাম, ভালোই তো। নাম কি রে তোর? আকাশ। আকাশ? তা আকাশে উঠতে পারিস নাকি ক্যান্টিনের মেঝেতে বসে খাচ্ছিস? ঈশুর দল হো হো করে হেসে ওঠে। আকাশ লজ্জায় আর ভয়ে কাটা হয়ে যায়। সে বুঝতে পারছে না কি বলবে। না ম্যাডাম। শোন, তুই নতুন দেখছিস? তোর মতো নতুনদের আমরা খুব পছন্দ করি। জানিস কেন? না ম্যাডাম। কারণ তোদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, বিশেষ করে কিভাবে কলেজের সিনিয়রদের সম্মান করতে হয়। ম্যাডাম, ওকে একটু সাইন করিয়ে নেব? আরে এখনই কেন, আগে ওকে ভালো করে চিনে নেই। এই তোরা ওর পরিচয়টা ভালো করে জেনে নে। কোন ব্যাচ, রোল নম্বর কত, কোথায় থাকে, সব। আকাশের বুক ঢিপ ঢিপ করতে থাকে। সে বুঝতে পারে তার ক্যান্টিনে শান্তি করে খাওয়ার স্বাদ আজ মিটতে দেবে না ঈশু। সে দ্রুত খাবার শেষ করার চেষ্টা করে। ঈশু তাকে আরো কিছু প্রশ্ন করে, কিন্তু আকাশ উত্তর দিতে পারছিল না। এই ছেলে, চুপচাপ কেন? আমাদের কথা শুনতে পাস না নাকি তোর পেটে কিছু গেছে? না ম্যাডাম, আমি। থাক, আর বলতে হবে না। ঈশু আকাশের খাবারের প্লেটের দিকে তাকিয়ে বলে, প্লেটে কি রুটি খাচ্ছিস? রুটি তো পাখিরাও খায়। মাংস খাচ্ছিস না কেন? আকাশের প্লেটে সত্যি শুধু রুটি আর সবজি ছিল। সে আরো অপ্রস্তুত হয়ে পড়ে। ম্যাডাম, আমার। তোর কি টাকার অভাব নাকি বাবার টাকা দেয় না? যা হোক, এখন থেকে যখন ক্যান্টিনে আসবি তখন আমাদের টেবিলের দিকে ভুলেও তাকাবি না। আর যদি তাকাস। ঈশু কথা শেষ করে না, কেবল রহস্যময় হাসি হাসে। আকাশ ভয়ে দ্রুত খাবার শেষ করে ক্যান্টিন থেকে বেরিয়ে যায়। পরদিন বিকালে কলেজ অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি সন্ধ্যায় আকাশ উপস্থিত হয়। এই সময়গুলো আকাশের ভালোই লাগে, তবে সে নতুন তাই চুপচাপ দাঁড়িয়ে দেখে। কলেজ অডিটোরিয়াম দর্শকে পরিপূর্ণ। মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা চলছে। আকাশ বন্ধুদের সাথে একটি কোণার সারিতে বসে আছে। সে বন্ধুদের সাথে নিচু স্বরে কথা বলছে। তার মন খুব একটা বসছে না। আর কতক্ষণ লাগবে রে? আমার তো ঘুম পাচ্ছে। আরে আর একটু দেখ, এর পরের আইটেমটা ভালো হতে পারে। হঠাৎ মঞ্চে আলো ঝলমল করে ওঠে। সঞ্চালিকা ঘোষণা করেন, এখন গান পরিবেশন করবে আমাদের কলেজের জনপ্রিয় শিল্পী ঈশু আপু। এই ঘোষণা শুনে পুরো অডিটোরিয়াম হাততালিতে ফেটে পড়ে। আকাশ চমকে ওঠে। ইস্যু, মঞ্চে আবার সেই ডেঞ্জারাস মেয়েটা। তার মনটা আবার শঙ্কায় ভরে ওঠে। সে ভয় পেয়ে যায়। ধুর বাবা, এ তো দেখি সব জায়গায় আছে, এখানেও শান্তি নেই। ঈশু মঞ্চে উঠে। আজ সে শাড়ি পরেছে, মুখে হালকা মেকআপ, তার সানগ্লাস নেই। তার চেহারায় এক ভিন্ন স্নিগ্ধতা। সে মাইকের সামনে দাঁড়ায় আর মুহূর্তের মধ্যে অডিটোরিয়ামের কোলাহল কমে যায়। সবাইকে শুভ সন্ধ্যা। আশা করি আপনারা উপভোগ করছেন। আজ আমি একটি পুরনো দিনের গান গাইব। আকাশ অবাক হয়ে ঈশুকে দেখছে। এই ঈশু সেই ক্যান্টিনের ঈশু নাকি সে ভুল দেখছে? ঈশু গান শুরু করে। তার গলার স্বর শুনে আকাশ স্তম্ভিত হয়ে যায়। একটি অসাধারণ স্নিগ্ধ ও সুরেলা কণ্ঠ। গানটি ছিল একটি রোমান্টিক ধীরগতির গান। ঈশু গাইতে থাকে, আমারও পরানো যাহা চাই তুমি তাই। আকাশ মন্ত্রমুগ্ধের মতো ঈশুর দিকে তাকিয়ে থাকে। তার মুখ থেকে সব ভয় উধাও হয়ে যায়। সে যেন এক অন্য ঈশুকে দেখছে। তার মনে হতে থাকে এই মেয়েটা আসলে এতটাও ভয়ঙ্কর নয় যতটা সে ভেবেছিল। ঈশুর গান শুনতে শুনতে আকাশ যেন হারিয়ে যায়। তার চোখের সামনে ঈশুর করা মুখটা মিলিয়ে গিয়ে এক মিষ্টি মুখের ছবি ভেসে ওঠে। কি সুন্দর গলা, বিশ্বাসই হচ্ছে না এই মেয়েটা এত সুন্দর গান গাইতে পারে। গান শেষ হয়। অডিটোরিয়াম আবার করতালি আর চিৎকারে ফেটে পড়ে। ঈশু হাসি মুখে মাথা নিচু করে দর্শকদের ধন্যবাদ জানায়। আকাশ তখনও ঘর থেকে বের হতে পারেনি। বন্ধু আকাশের কাঁধে হাত রেখে বলে, কি রে, কে দেখছিস? ঈশু আপুর গান কেমন লাগলো? অসাধারণ। আমি ভাবিনি। কি ভাবিসনি যে ঈশু আপু শুধু র্যাগিং করতে পারে? সে তো দারুণ গান গায়, কলেজের সেরা সিঙ্গারদের মধ্যে একজন। হ্যাঁ। আকাশ আবার ঈশুর দিকে তাকায়, যে তখনও মঞ্চে দাঁড়িয়ে আছে। তখনই আকাশের মনে ঈশুর সম্পর্কে একটা নতুন ধারণা জন্ম হয়।
তার ভয়টা পুরোপুরি কাটেনি, কিন্তু তার জায়গায় এক ধরনের মুগ্ধতা আর বিস্ময় এসে জমা হয়। সে বুঝতে পারে ইস্যুর ভেতরের শিল্পী মনটা তার কঠোর বাইরের আবরণের থেকে অনেকটাই ভিন্ন। পরদিন করিডোরে আকাশ খুব দ্রুত হাঁটছে, চোখে সতর্ক দৃষ্টি। তার শরীরের প্রতিটি ভঙ্গি যেন বলছে সে কোনো বিপদ এড়িয়ে চলতে চাইছে। সে ঘড়ি দেখে তারপর দ্রুত করিডোরের কোণ দিয়ে ঘুরে যায়। দূর থেকে ইস্যু এবং তার বন্ধুদের উচ্চ কণ্ঠস্বর ভেসে আসে। আকাশ দ্রুত ক্লাসরুমের দিকে পা বাড়ায়, যেন সে অদৃশ্য হতে চায়। ইস্যু আসছে? আরে বাবা, আবার কেন? এই পাশেই বা কেন আসবে? এই মেয়েটা কি আমার পিছু নিয়েছে নাকি? ইস্যুর কণ্ঠস্বর আরো স্পষ্ট হয়, সে যেন আকাশের ঠিক পেছন পেছন আসছে। এই তোরা জানিস নতুন ওই ছেলেটা আকাশ কি বোকা, আমার সামনে তো একটা কথাও বলতে পারে না। আকাশ থমকে যায়। ইস্যু তার নাম জানে? সে কি তাকে নিয়েই কথা বলছে? তার গালে এক ঝলক রক্ত উঠে আসে। আকাশ দ্রুত একটি ফাঁকা ক্লাসরুমে ঢুকে পড়ে, যেন সে অদৃশ্য হতে চায়। ক্লাসরুমের দরজার ফাঁক দিয়ে সে উকি দেয়। ইস্যু আর তার দল করিডোর দিয়ে হেঁটে চলে যায়। ইস্যু একবারও ক্লাসরুমের দিকে তাকায় না, তার চোখে মুখে কোনো চিন্তার ছাপ নেই। সে যেন আকাশ নামের করা অস্তিত্বই জানে না। বাঁচা গেল। উফ, কি একটা পরিস্থিতি। কিছুক্ষণ পর আকাশ লাইব্রেরির দিকে যাচ্ছে, তার হাতে কিছু বই। সে খুব সাবধানে পা ফেলছে, যেন সে কোনো মাইন ফিল্ডের উপর দিয়ে হাঁটছে। লাইব্রেরির দরজার কাছাকাছি এসে সে দেখে ইস্যু লাইব্রেরির ভিতরে একটি টেবিলে বসে বই পড়ছে। তার পাশে তার দু একজন বন্ধুও আছে। তারা নিচু স্বরে কথা বলছে। ইস্যু বেশ শান্তভাবে বই দেখছে, যা আকাশের কাছে একটি বিরল দৃশ্য। তার চুলগুলো খোলা, কপালের চুলগুলো কানের পেছনে গুজে দেওয়া। ইস্যু লাইব্রেরিতেও? বাবারে বাবা, এই মেয়েটা কি সব জায়গায় থাকবে নাকি? আমি কেন শুধু ওকে দেখলেই এমন হয়ে যাই? আকাশ দ্রুত গতিপথ পরিবর্তন করে। সে লাইব্রেরিতে না ঢুকে উল্টো পথে হাঁটা শুরু করে, আর তার তরকারি বইটা না নিয়ে এসে ফিরে যায়। সে মনে মনে ভাবে, আজ আর বই দরকার নেই। ইস্যু না থাকলে কাল দেখা যাবে আজ আর লাইব্রেরি না, কাল দেখা যাবে। ইস্যুর আশেপাশে থাকা মানেই বিপদ। ওর সামনে পড়লেই কিছু না কিছু একটা করবেই। পরের দিন কলেজ মাঠে দুপুরের পরে কিছু ছেলে ক্রিকেট খেলছে। আকাশ দূর থেকে খেলা দেখছে। সে কিছুটা স্বস্তিতে ছিল, কারণ ইস্যুকে সে গত 1 ঘন্টা দেখেনি। হঠাৎ সে দেখতে পায় ইস্যু তার বন্ধুদের সাথে মাঠের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। সে বন্ধুদের সাথে হাসতে হাসতে কথা বলতে বলতে যাচ্ছে। আকাশ দ্রুত একটি গাছের আড়ালে নিজেকে লুকিয়ে ফেলে। তার হৃদয় স্পন্দন বেড়ে যায়। এই রে ইস্যু, আজ তো খেলার মাঠেও স্বস্তি নেই। কখন যে সামনে পড়ে যাব, ওরা কি আমাকে দেখতে পাবে? ইস্যু মাঠ পার হয়ে যায়। সে আকাশকে দেখতে পায় না। তার চোখে মুখে কোনো উত্তেজনা বা ভয়ের ছাপ নেই। আকাশ গাছ থেকে বেরিয়ে আসে, তার কপালে ঘাম জমেছে। সে যেন কোনো মিশন সফল করে এসেছে। আরেকটা দিন বাঁচলাম। এই মেয়েটাকে এড়িয়ে চলতে গিয়ে আমি তো পাগল হয়ে যাব। সন্ধ্যায় আকাশ ক্লান্ত হয়ে নিজের বাসায় ফেরে। তার শরীর অবসন্ন, কিন্তু তার মনে এক অদ্ভুত স্বস্তি। সে ঘরের দরজা বন্ধ করে সোফায় ধপ করে বসে পড়ে। তার সারাদিনের টেনশন যেন এক মুহূর্তে কেটে যায়। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে, যেন সে কোনো কঠিন যুদ্ধ জয় করে এসেছে। আকাশ নিজের মনে হাসতে হাসতে বলে, আহা শান্তি, অবশেষে বাসায়। এই তো আমার নিরাপদ আশ্রয়। আকাশ নিজের মনেই হাসে। সে তার টিফিন বক্সটা টেবিলে রাখে আর ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধোয়। তার মনে হয় আজকের দিনটা যেন 1 শতাব্দীর মতো দীর্ঘ ছিল। আজকের দিনটা কোনো মতে পার হলো। সকালে র্যাগিং, ক্যান্টিনে তার সামনে পড়া, আর সারা দিন তাকে এড়িয়ে চলা। বাবারে বাবা, এর থেকে তো পড়াশোনা করা অনেক সোজা। সে চোখ বন্ধ করে ইস্যুর মুখটা কল্পনা করে, সেই কড়া চোখের চাহনি আর তার তীক্ষ্ণ কণ্ঠস্বর। তার মন আবার শিউরে ওঠে। তার মনে হয় ইস্যু যেন এক চলন্ত বিপদ। না আর না, এই মেয়েকে আমি সবসময় এড়িয়ে চলবো, যেভাবেই হোক। এর আশেপাশেও যাব না। আমার কলেজের জীবনটা শান্তিতে কাটাতে চাই। আকাশ বিছানায় শুয়ে পড়ে। সারাদিনের ক্লান্তি তাকে গ্রাস করে। তার মনে ইস্যুর সেই ভয়ঙ্কর রূপটি যেন আরো গাঢ় হয়ে গেঁথে যায়। সে জানে এই কলেজে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইস্যুকে এড়িয়ে চলা আর তার সামনে না পড়া। ইস্যু মানেই তার কাছে এক অজানা আতঙ্ক। কলেজের করিডোরে আকাশকে দেখা যায়। সে দ্রুত হাঁটছে, তার কাঁধে ব্যাগ, চোখে তখনও সেই সতর্ক দৃষ্টি। প্রথম কদিনে হওয়া ঘটনাবলীর পর থেকে আকাশ যেন ইস্যুকে এড়িয়েই চলছে। সে ক্লাসের সময় ছাড়া অন্য সময়গুলোতে খুব বেশি কলেজে থাকে না।
আর যদি থাকেও সে সতর্ক থাকে ঈশ্বর গতিবিধি নিয়ে। হঠাৎ তার বন্ধু রবি দৌড়ে আসে। এই আকাশ, শুনেছিস কি হয়েছে? কি আবার হবে? নিশ্চয়ই নতুন কোনো ঝামেলা। ইস্যু আপু কিছু করেছে? আরে না, ইস্যু আপু কিছু করেনি। আমাদের নতুন গ্রুপ প্রজেক্টের কথা শুনিসনি? হ্যাঁ শুনেছি, কিন্তু তাতে কি? তাতে কি মানে? জানিস আমাদের গ্রুপে কারা পড়েছে? আমি জানি না, আর জানতেও চাই না। আমার এমনিতেই অনেক চাপ। রবি আকাশের কাঁধে হাত রাখে, তার মুখে একটি অদ্ভুত হাসি। তোর কপালে কি আছে জানিস? আমাদের গ্রুপে তুই, আমি আর ইস্যু আপু। আকাশের চোখ বড় বড় হয়ে যায়, তার মুখের রং ফ্যাকাশে হয়ে যায়। সে যেন নিজের কানে বিশ্বাস করতে পারছে না, তার শরীরের রক্ত যেন ঠান্ডা হয়ে যায়। কি বলছিস? ইস্যু আপু আমার গ্রুপে? এটা কি করে সম্ভব? তুই ভুল শুনেছিস। আরে বাবা, আমি নিজে দেখলাম প্রিন্সিপালের অফিসের নোটিশ বোর্ডে তোর নাম, আমার নাম, ইস্যু আপুর নাম একসাথে লেখা। সবাই বলছে এটা নাকি প্রিন্সিপাল নিজেই ঠিক করে দিয়েছেন। ওহ নো, এটা হতে পারে না। এটা কি কোনো দুঃস্বপ্ন? আমার সাথে কেন এমন হবে? কেন হবে? ম্যাডাম তোকে দেখে না? তুই তার র্যাগিংয়ের শিকার হয়েছিস, ক্যান্টিনে তোর সামনে পড়েছিস, এখন প্রজেক্টে তার সাথে। তোর কপালটাই খারাপ। আমার জীবনটা শেষ। আমি এই প্রজেক্টটা কিভাবে করব? আমি তো ওর সামনে যেতেই ভয় পাই। আকাশ দ্রুত প্রিন্সিপালের অফিসের দিকে যায়, রবিও তার পিছু পিছু যায়। তারা নোটিশ বোর্ডের সামনে ভিড় দেখে। আকাশ কোনো মতে ভিড় টেনে নোটিশ বোর্ড দেখে। সত্যিই তার নাম, রবিনের নাম আর ইস্যুর নাম একটি গ্রুপে লেখা। আকাশের মাথা ঝিমঝিম করে ওঠে। এটা কি হলো রে? আমি এটা মানি না। আমি প্রিন্সিপালের সাথে কথা বলবো। আরে পাগলামি করিস না, প্রিন্সিপালের সিদ্ধান্ত। কিছু বলতে যাবি তো আরো বিপদে পড়বি। আকাশ তাও প্রিন্সিপালের অফিসের দিকে পা বাড়ায়। সে জানে এটা উচিত হবে না, কিন্তু তার কাছে অন্য কোনো পথ নেই। তার মনে হয় এটাই তার একমাত্র বাঁচার রাস্তা। সে দরজা ঠেলে ভিতরে ঢুকে। প্রিন্সিপাল জনাব রহমান তার চেয়ারে বসে কিছু ফাইল দেখছেন। ইস্যুও প্রিন্সিপালের সামনে দাঁড়িয়ে আছে, তার মুখে বিরক্তি স্পষ্ট। স্যার, আমি কি আসতে পারি? হ্যাঁ আকাশ, এসো। কি ব্যাপার? স্যার, আমি আসলে প্রজেক্টের গ্রুপ লিস্টটা দেখছিলাম। আমার গ্রুপে ইস্যু আপু। হ্যাঁ জানি, আমি তোমাদের গ্রুপটা তৈরি করেছি। কেন, কোনো সমস্যা? না স্যার, মানে আমরা কি গ্রুপটা পরিবর্তন করতে পারি আমার অন্য বন্ধুদের সাথে কাজ করলে? স্যার, ও মনে হয় আমার সাথে কাজ করতে চায় না। কি রে, তোকে কি আমি চিবিয়ে খাবো নাকি? এত ভয় কিসের? না ম্যাডাম, মানে চুপ করো তোমরা। আকাশ, তোমার মেধা সম্পর্কে আমি জানি। তুমি একজন ভালো ছাত্র, আর ইস্যু সেও অত্যন্ত মেধাবী। আমি চাই তোমরা দুজন একসাথে কাজ করো। তোমরা দুজন ওই ইন্ট্রোভার্ট টাইপের, একসাথে কাজ করলে তোমাদের টিম ওয়ার্ক দক্ষতা বাড়বে। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, এটা আমার সিদ্ধান্ত। আর ইস্যু, তুমিও শোনো, এই প্রজেক্টে কোনো সিনিয়র জুনিয়র ব্যাপার থাকবে না। তোমরা শুধুই গ্রুপ মেম্বার। তোমাদের প্রজেক্টটা কলেজের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা একসাথে কাজ করবে, এটাই শেষ কথা। ঠিক আছে স্যার। আকাশ আর ইস্যু প্রিন্সিপালের অফিস থেকে বেরিয়ে আসে। করিডোরে দুজন মুখোমুখি দাঁড়ায়, তাদের দুজনের মুখেই বিরক্তি। ইস্যু কাঁধের ব্যাগটা ঠিক করে। শোনো, প্রিন্সিপাল যখন বলেছে তখন কাজটা করতেই হবে, কিন্তু মনে রাখবে আমি বেশি ঝামেলা পছন্দ করি না। নিজের কাজটা ঠিকঠাক করবে। হ্যাঁ ম্যাডাম, আমি চেষ্টা করব। চেষ্টা করবে মানে কি? কাজটা করবে। আর আমাকে ম্যাডাম না বলে ইস্যু ডাকতে পারিস। প্রজেক্টের সময় আমরা সহকর্মী। আকাশ অবাক হয়ে ইস্যুর দিকে তাকায়। ইস্যু তাকে নিজের নাম ধরে ডাকতে বলছে। এই প্রথম ইস্যু তার সাথে এত সুন্দর নরম সুরে কথা বলল। তার মুখে এক অদ্ভুত অনুভূতি। ইস্যু, ওকে ইস্যু ডাকতে হবে? এটা কি সত্যি? আমার সব ভয় কি কেটে যাবে? ইস্যু আর কোনো কথা না বলে হেঁটে চলে যায়। আকাশ সেখানে দাঁড়িয়ে থাকে। তার মনে এক মিশ্র অনুভূতি, ভয়, বিস্ময় আর এক অজানা আশঙ্কার মিশ্রণ। নিয়তি তাদের দুজনকে এমন এক অদ্ভুত সম্পর্কে বেঁধে দিয়েছে, যা আকাশ কখনো কল্পনাও করেনি। পরের দিন কলেজের লাইব্রেরির একটি কোণায় আকাশ বই আর ল্যাপটপ নিয়ে ব্যস্ত। টেবিলে অন্য প্রান্তে ইস্যু বসে আছে, তার সামনেও বই আর নোট খাতা। দুজনেই নীরবে কাজ করছে। নিয়তি তাদের দুজনকে এমন এক অদ্ভুত সম্পর্কে বেঁধে দিয়েছে, যা আকাশ কখনো কল্পনাও করেনি। পরের দিন কলেজের লাইব্রেরির একটি কোণায় আকাশ বই আর ল্যাপটপ নিয়ে ব্যস্ত। টেবিলের অন্য প্রান্তে ইস্যু বসে আছে, তার সামনেও বই আর নোট খাতা। দুজনেই নীরবে কাজ করছে। তাদের মধ্যে একটা চাপা উত্তেজনা। ইস্যু মাঝে মাঝে আকাশের দিকে আর চোখে তাকাচ্ছে, আর আকাশ চেষ্টা করছে তার উপস্থিতি একদমই অগ্রাহ্য করতে। ইস,
এই মেয়েটা কি এত মনোযোগ দিয়ে কাজ করে? আমি তো ভেবেছিলাম প্রজেক্ট মানেই সব জুনিয়রদের দিয়ে করিয়ে নেওয়া। ঈশু হঠাৎ মাথা তোলে, আকাশের দিকে তাকায়। এই আকাশ, তোর এই ডেটাগুলো দিয়েছিস? আমি তো খুঁজে পাচ্ছি না। ও হ্যাঁ ম্যাডাম, মানে ইস্যু, হ্যাঁ এই যে, আমি মনে হয় একটা ফোল্ডারে রেখেছিলাম। আকাশ দ্রুত কিছু ফাইল ঈশুর দিকে এগিয়ে দেয়। ঈশু ফাইলগুলো হাতে নিয়ে দেখে। ঠিক আছে, কিন্তু তোর প্রেজেন্টেশনের স্লাইডগুলো কি তৈরি? আমাদের তো ডেডলাইন প্রায় চলে আসছে। হ্যাঁ, আমি প্রায় শেষ করে ফেলেছি, শুধু কিছু গ্রাফ আর চার্ট যোগ করা বাকি। গ্রাফ? কোন গ্রাফ? আমাকে দেখা, দেখি তো কি করেছিস। আকাশ ইতস্তত করে তার ল্যাপটপটা ঈশুর দিকে ঘুরিয়ে দেয়। ঈশু গভীর মনোযোগ দিয়ে স্লাইডগুলো দেখে, তার মুখে একটা পেশাদারী ভাব। আইডিয়াটা ভালো, কিন্তু এই গ্রাফটা এখানে ঠিক খাপ খাচ্ছে না। এটা অন্য জায়গায় দিলে আরো ভালো দেখাবে। আর এই ডেটাটা একটু ভুল আছে মনে হচ্ছে, চেক করেছিস? আকাশ অবাক হয়ে ঈশুর কথা শুনে। ঈশু যে এত বুদ্ধিদীপ্ত আর খুঁটিয়ে কাজ করে তা তার ধারণাই ছিল না। আপনি, মানে তুমি এত কিছু লক্ষ্য করেছো? আমি তো এটা খেয়ালই করিনি। দেখতেও তো হবে। প্রজেক্ট মানে শুধু নাম কামানো নয়, কাজটাও ভালোভাবে করা চাই। এটা তো আর সাধারণ অ্যাসাইনমেন্ট নয়। তারা দুজনেই আবার কাজে মগ্ন হয়। ঈশু আকাশের কিছু ভুল ধরিয়ে দেয়, আর আকাশ অবাক হয়ে দেখে যে ঈশুর বিশ্লেষণ কতটা নির্ভুল। তাদের মধ্যে কাজের মাধ্যমে একটা নীরব বোঝাপড়া তৈরি হয়। ঈশুর কঠোর মেজাজটা যেন কাজের সময় কিছুটা নরম হয়ে যায়। দুদিন পর আকাশ তার হোস্টেলের বিছানায় শুয়ে আছে, জ্বর আর মাথা ব্যথায় কাতর। তার পাশে কিছু ওষুধের পাতা। সে ক্রমাগত কাশি দিচ্ছে, ল্যাপটপ খোলা, কিন্তু তার কাজ করার শক্তি নেই। প্রজেক্টের ডেডলাইন 2 দিন পর, আর তার কাজ এখনো শেষ হয়নি। সে খুব চিন্তিত। ইস, এখন কি হবে? কালকের মধ্যে শেষ করতে না পারলে তো ইস্যু আপু আমাকে আস্ত রাখবে না, কিন্তু জ্বর নিয়ে কিছুতেই কাজ করতে পারছি না। হঠাৎ তার রুমের দরজায় নক হয়। আকাশ অবাক হয়। এই সময় সাধারণত কেউ আসে না। সে কোনো মতে উঠে গিয়ে দরজা খুলে। দরজায় ঈশুকে দেখে সে স্তব্ধ হয়ে যায়। ঈশুর হাতে একটা ফলের ঝুড়ি আর একটা ওষুধের প্যাকেট, তার মুখে চিন্তার ছাপ। ইস্যু, তুমি এখানে? কিরে, খবর পেলাম তুই নাকি অসুস্থ। কাল থেকে কলেজেও আসছিস না। আমি তোকে ফোনও করেছিলাম। হ্যাঁ, জ্বর আর সর্দি, কিছুতেই উঠতে পারছি না। ও বাবা, দেখি তো কপালে হাত দিয়ে। আরে, কপাল তো রীতিমতো আগুনে গরম। ডাক্তার দেখিয়েছিস? ওষুধ খাচ্ছিস? হ্যাঁ, সকালে ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেয়েছি, কিন্তু কাজের খুব চাপ। প্রজেক্টটা দূর, আগে সুস্থ হ। প্রজেক্ট নিয়ে চিন্তা করিস না, আমি আছি তো। আকাশ অবাক হয়ে ঈশুর দিকে তাকায়। তার চোখে অবিশ্বাস। ঈশু তার জন্য ফল আর ওষুধ নিয়ে এসেছে, আর প্রজেক্টের জন্য চিন্তা করতে বারণ করছে। আমি জানি তোর কাজ বাকি আছে। আমি তোর ল্যাপটপটা দেখেছি, কিছু কাজ আমি করে দিয়েছি। তোর শেষ স্লাইড আর ডেটা এন্ট্রি বাকি ছিল, আমি করেছি। আকাশের চোখ বড় হয়ে যায়। সে বিশ্বাস করতে পারছে না যে ঈশুকে সে ভয় পেত, সে ঈশু তার জন্য এত কিছু করেছে। তুমি আমার কাজ করেছো কেন? কেন আবার? আমাদের প্রজেক্টটা তো ফাইনাল। ফেল করলে কি ভালো দেখাবে? তাছাড়া তুই অসুস্থ, আমি তো আর তোকে ফেলে যেতে পারি না। ঈশু যে এত নরম মনের তা আকাশের জানা ছিল না। এই নতুন দিকটি আকাশের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। তার কঠোর বাইরের আবরণের নিচে এক মানবিক রূপ, যা সে আগে কখনো দেখেনি। ঈশু তাকে কিছু ফল খেতে দেয় এবং ওষুধের নিয়ম বলে দেয়। এখন খা, বিশ্রাম নে। প্রজেক্ট নিয়ে একদম চিন্তা করিস না। আমি তোকে বাকিটা কাল কলেজে গিয়ে বুঝিয়ে দেব। আর তোর ফাইলগুলো আমার কাছে আছে। আকাশ নীরবে ফল খায়, তার চোখ ঈশুর দিকে। তার মনে হাজারো প্রশ্ন। এই মেয়েটা কেন তার জন্য এত কিছু করছে? কি চাই ও? ইস্যু এত ভালো আমি তো ভাবতেও পারিনি, কিন্তু তার পুরনো ভয়টা আবার উকি দেয়। আমি কি ওকে পুরোপুরি বিশ্বাস করতে পারি, নাকি এটা কোনো ফাঁদ? ঈশুর কাছ থেকে বিদায় নিয়ে আকাশ বিছানায় শুয়ে পড়ে। তার জ্বর কিছুটা কমেছে, কিন্তু তার মনে ঈশুর এই নতুন আচরণ নিয়ে এখন গভীর চিন্তা হচ্ছে। সে এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারছে না ঈশুর উদ্দেশ্য নিয়ে। তার মনে দোলাচল।
কলেজ ক্যান্টিনে দুপুরের ভিড়। আকাশ তার বন্ধুদের সাথে এক টেবিলে বসে প্রজেক্টের জমা দেওয়া নিয়ে কথা বলছে। সে বেশ ফুরফুরে মেজাজে, কারণ প্রজেক্টের কাজ সফলভাবে শেষ হয়েছে। ইস্যু তখন তার বন্ধুদের সাথে অন্য একটি টেবিলে বসে আছে, তার চোখ আকাশের দিকে। সেখানে একটি ফাইল রাখা। আকাশ একটি ফাইল নিয়ে তার বন্ধু রবিনকে কিছু দেখাচ্ছিল। দেখো এই ফাইলটা, আমি এটা ফাইনাল ডেটার জন্য রেখেছিলাম। ভেবেছিলাম ইস্যু আপু হয়তো এটা খেয়াল করবে না, কিন্তু সে সব খুঁটিয়ে দেখে। আরে ইস্যু আপু কি আর এমনি এমনি এত করা? কাজটা তো ভালোই হয়েছে। আকাশ আর রবিন নিজেদের মধ্যে হাসাহাসি করছিল, কিন্তু তাদের হাসিটা কানে যায় ইস্যুর। ইস্যুর চোখ যায় আকাশের হাতে থাকা ফাইলটির দিকে। সেটি ছিল প্রজেক্টের একটি গুরুত্বপূর্ণ ফাইল। ইস্যু ভেবেছিল আকাশ ইচ্ছাকৃতভাবে এই ফাইলটি লুকিয়ে রেখেছিল, যা তাকে দেয়নি। তার মুখে বিরক্তির ছাপ ফুটে ওঠে। সে দ্রুত উঠে আকাশের টেবিলের দিকে আসে। এই আকাশ, তোর হাতে ওটা কি? আকাশ চমকে ওঠে, ফাইলটা হাতে নিয়ে এসে গুটিয়ে যায়। ইস্যুকে এত কাছে দেখে তার বুক কেঁপে ওঠে। ইস্যু, এটা কিছু না। কিছু না, আমাকে দেখা। তোর হাতে কি লুকোচ্ছিস? আকাশ ফাইলটা দিতেই ইতস্তত করে। ইস্যু এবার রেগে যায়। আমাকে অবিশ্বাস করছিস? তোর কি মনে হয় আমি তোকে প্রজেক্টের কাজে সাহায্য করেছি মানে তুই যা খুশি তাই করবি? আমার সাথে কোনো চালাকি করার চেষ্টা করছিস? না ইস্যু, তুমি ভুল বুঝছো। আমি ইস্যু আকাশের কাছ থেকে ফাইলটা প্রায় ছিনিয়ে নেয় এবং ফাইলটা খুলে দেখে। কি ভুল বুঝছি? এই ফাইলটা, এটা তো প্রজেক্টের মূল ডেটা। এটা তুই কেন লুকিয়ে রেখেছিলি? আমাকে দিসনি কেন? ইস্যু, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। এটা আমি রেখেছিলাম। কি রেখেছিলি? তুই কি আমার সাথে কোনো চালাকি করার চেষ্টা করছিলি? তুই কি ভেবেছিলি আমি প্রজেক্টের কাজ বুঝি না? তোকে বিশ্বাস করেছিলাম, আর তুই আমার সাথে এমন করছিস? ইস্যু কণ্ঠস্বর উঁচু হয়ে যায়। ক্যান্টিনে সবাই তাদের দিকে তাকায়। আকাশের মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে সবার সামনে এভাবে অপমানিত হতে রাজি ছিল না। তার চোখে কষ্ট ফুটে ওঠে। আকাশ ধীর কণ্ঠে চোখে জল এনে বলে, তুমি আমাকে ভুল বুঝছো ইস্যু। আমি এই ফাইলটা আলাদা রেখেছিলাম কারণ এটা তোমার শেষ দিকের কাজের জন্য দরকার ছিল। আমি ভেবেছিলাম এটা নিয়ে পরে তোমার সাথে কথা বলবো। ধুর, তোর সব অজুহাত। আমার সাথে আর কথা বলবি না। তোর মতো মানুষকে আমি ঘৃণা করি। ইস্যু রেগে ক্যান্টিন থেকে বের হয়ে যায়, ফাইলটা হাতে নিয়ে। আকাশ সেখানে চুপচাপ বসে থাকে। তার বন্ধুরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার চোখে জল চলে আসে। সে অপমানিত আর আহত অনুভব করে। দেখলি, ওকে বিশ্বাস করাটাই আমার ভুল ছিল। ও আজও সেই ভয়ঙ্কর ইস্যুই আছে। বিকেলে ইস্যু মন খারাপ করে দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, হাতে সেই ফাইলটি। তার মুখে চিন্তার ছাপ। তার বন্ধু তানিশা তার কাছে আসে। কি রে ইস্যু, ক্যান্টিনে কি হলো? তুই হঠাৎ করে এমন রেগে গেলি কেন? দেখ না, ওই আকাশটা প্রজেক্টের এই গুরুত্বপূর্ণ ফাইলটা আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। আমি তো ওর উপর বিশ্বাস করেছিলাম। কোন ফাইল দেখি তো। ও এটা এটা তো সেই অতিরিক্ত ডেটা যেটা প্রজেক্টের শেষে যোগ করার কথা ছিল। আকাশ আমাকে কালকেই বলেছিল যে সে এটা তোর জন্য আলাদা করে রেখেছে, যাতে তুই শেষ মুহূর্তে কাজটা করতে পারিস। সে তোকে চমকে দিতে চেয়েছিল। তানিশার কথা শুনে ইস্যু চমকে ওঠে। তার হাত থেকে ফাইলটা পড়ে যায়। তার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। সে দ্রুত ফাইলটা তুলে নেয়। কি বলছিস? আকাশ আমাকে চমকে দিতে চেয়েছিল? আমি ওকে ভুল বুঝেছি? হ্যাঁ, ও তোকে কত বিশ্বাস করে। তোর অসুস্থতার সময় প্রজেক্টের কাজ করে দিলি, ও তোকে অন্য চোখে দেখতে শুরু করেছে, আর তুই ওর সাথে এমন করলি। ইস্যু চুপ করে থাকে। তার ভুলটা বুঝতে পেরে তার মনটা খারাপ হয়ে যায়। সে মনে মনে ভাবে, আমি কি করলাম? কেন আমি ওর কথা না শুনেই এত রেগে গেলাম? আমার ভুল হয়ে গেছে তানিশা। আমি ওকে কত খারাপ কথা বললাম, ওকে অপমান করলাম সবার সামনে। হ্যাঁ করেছিস, এখন কি করবি? আমি ওর কাছে যাব, ওর কাছে ক্ষমা চাইবো। ইস্যু দ্রুত পায়ে আকাশের খোঁজে বের হয়। সে পুরো কলেজ চষে ফেলে আকাশকে খোঁজে। অবশেষে সে কলেজের একটি ফাঁকা ক্লাসরুমে আকাশকে একা বসে থাকতে দেখে। আকাশ তখনও মন খারাপ করে বসে আছে। তার চোখে বিষণ্ণতা। ইস্যু ধীরে ধীরে তার কাছে যায়। আকাশ। আকাশ চমকে ওঠে। সে ইস্যুকে দেখে অবাক হয়। তার মনে আবার ভয় জাগে। ইস্যু আবার কি বলবে। ইস্যু, তুমি এখানে? ইস্যু আকাশের সামনে এসে দাঁড়ায়। তার মুখটা লজ্জিত। আকাশ, আমি তোর কাছে দুঃখিত। আমার ভুল হয়ে গেছে। আকাশ অবাক হয়ে ইস্যুর দিকে তাকায়। ইস্যু দুঃখিত? এই প্রথম ইস্যু তার কাছে ক্ষমা চাইছে। তার মনে হয় সে হয়তো স্বপ্ন দেখছে। দুঃখিত।
তুমি? হ্যাঁ, তানিশা আমাকে সব খুলে বলেছে। আমি এই ফাইলটা না দেখেই তোকে ভুল বুঝেছি। আমি জানি আমি তোকে সবার সামনে অপমান করেছি। তুই নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছিস। আকাশ ইসুর দিকে তাকিয়ে থাকে, তার চোখে অবিশ্বাস। ইসুর এই নরম রূপটা সে আগে কখনো দেখেনি। তার মনে জমা বরফটা যেন গলতে শুরু করেছে। হ্যাঁ, আমি কষ্ট পেয়েছিলাম, তুমি এমনটা করবে ভাবিনি। আমি খুব খারাপ ব্যবহার করেছি, আমি জানি। তুই আমাকে ভয় পাস, কিন্তু আমি আসলে এমনটা বলতে চাইনি। তুই আমাকে ক্ষমা করে দিবি? আকাশ ইসুর দিকে তাকিয়ে থাকে। তার মনে ইস্যু সম্পর্কে জমে থাকা সব রাগ আর ভয় যেন ধীরে ধীরে কমে যাচ্ছে। এই প্রথম ইস্যু তার কাছে ক্ষমা চাইছে, তাও এত বিনয়ের সাথে। তার মনে এক নতুন অনুভূতি জাগে। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু তুমি কেন এত রেগে গিয়েছিলে? আমি একটু বেশি রিয়্যাক্ট করি। আসলে প্রজেক্টটা নিয়ে আমি খুব সিরিয়াস ছিলাম, তাই মনে হলো তুই বুঝি আমার সাথে চালাকি করছিস। আকাশও হাসে। তাদের মধ্যে একটা অদ্ভুত স্বস্তির নিঃশ্বাস বয়ে যায়। তাদের মধ্যে জমে থাকা বরফ যেন অনেকটাই গলে গেছে। তারা দুজনেই বুঝতে পারে এই ছোট ঘটনা তাদের মধ্যে এক নতুন সম্পর্কের জন্ম দিয়েছে। তারা দুজনেই বুঝতে পারে এই ছোট ঘটনা তাদের মধ্যে এক নতুন সম্পর্কের জন্ম দিয়েছে। একটি অদ্ভুত বন্ধুত্ব তৈরি হতে থাকে। ইস্যুর বাইরের কঠোর খোলসের আড়ালে একটি সুন্দর মন আছে। ও তো আসলে খারাপ না, কিন্তু ভয় পুরোপুরি কাটে না, কারণ ইস্যুর ডেঞ্জারাস উপাধিটা কলেজের সবার কাছে স্পষ্ট। ওকে বিশ্বাস করতে এখনো কিছুটা সময় লাগবে। ইস্যু আকাশের দিকে তাকিয়ে হাসে। আকাশও হাসে। তাদের মধ্যে যেন একটা নীরব সম্পর্ক হয়, যেখানে তাদের সম্পর্ক আর শুধু সিনিয়র জুনিয়রের ভয়ঙ্কর সম্পর্ক থাকবে না, হয়তো নতুন কিছুতে রূপ নেবে। পরদিন আকাশ তার বন্ধুদের সাথে গল্প করছে। সে অনেক বেশি স্বাচ্ছন্দ্য। হঠাৎ তার চোখ যায় ক্যান্টিনের প্রবেশপথে। ইস্যু ঢুকছে একা, তার হাতে একটি বই। সে অন্যদিনের মতো তার দলবল নিয়ে আসেনি। ইস্যু আকাশের টেবিলের দিকে তাকায়। আগে হলে আকাশ দ্রুত চোখ সরিয়ে নিত, কিন্তু আজ সে ইস্যুর দিকে তাকিয়ে থাকে। ইস্যু হালকা হাসে, যা আকাশের কাছে সম্পূর্ণ নতুন। সে ইস্যুর এই রূপ দেখেনি আগে। সেও প্রতি উত্তরে হাসে। ইস্যু একা আর হাসছে, বিশ্বাসই হচ্ছে না। এই প্রথম ওকে আমি একা দেখলাম, আর হাসিটাও কি মিষ্টি। ইস্যু তার জন্য একটা কফি নিয়ে আকাশের টেবিলের কাছে আসে। তার মুখে সামান্য দ্বিধা। আকাশ, এখানে বসতে পারি? অন্য টেবিলগুলো একটু নোংরা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, বসো। ইস্যু আকাশের উল্টো দিকের চেয়ারে বসে। তাদের মাঝে একটা নীরবতা। কি খবর? পড়াশোনা কেমন চলছে? ভালোই চলছে, তোমার কেমন চলছে? বাহ, আমাকে জিজ্ঞেস করছো? আমারও ভালো। আসলে আর তোমার সাথে প্রজেক্টের কাজ করে বেশ ভালো লেগেছে। আকাশ অবাক হয়ে ইস্যুর দিকে তাকায়। ইস্যু তার সাথে এত সহজভাবে কথা বলছে। তুই তুকারি করছে না, তুমি করে বলছে। ইস্যু আকাশের দিকে তাকিয়ে হালকা হাসে। তাদের চোখাচোখি হয়। এক ঝলকের জন্য তাদের মধ্যে অন্যরকম এক অনুভূতি খেলে যায়। ইস্যু এভাবে তাকাচ্ছে কেন হঠাৎ? ওর কি আমাকে ভালো লাগতে শুরু করেছে? না না, ধুর, কিসব ভাবি। ও তো দেখলেই আমায় দৌড়ের মাথায় রাখে। আর উনি সিনিয়র, আমি কত জুনিয়র, কিন্তু আমার তো খুব ভালো লাগছে ওর এই নতুন রূপটা, এত ইনোসেন্ট। আহ! ইস্যু তার কফিতে চুমুক দেয়। তার গাল দুটো সামান্য লালচে হয়ে ওঠে। আচ্ছা, ওই দিনের জন্য আমি আবারও দুঃখিত আকাশ। আমি সেদিন খুব খারাপ ব্যবহার করেছিলাম। আমি আসলে র্যাগিং করি, আর সেটা তোমার সাথেও করে ফেলেছি। আর সেদিন রাগের মাথায় ফাইল নিয়ে এত ইনোসেন্ট। আহ! বাপরে, ক্ষমাও চাইছে। আরে বাদ দাও না, আমি ভুলেই গেছি। আমরা কি এখন বন্ধু হতে পারি? হব, তাই না? ইস্যু আকাশের দিকে তাকিয়ে একটা গভীর শ্বাস নেয়। অবাক হয়ে তাকায়। একটু কথা বলাতে আকাশ এমন প্রপোজাল দেবে বুঝিনি। তবে তার চোখে মুখে একটা স্বস্তির ভাব। সে খুশি হয়ে বলে, বন্ধু? হ্যাঁ বন্ধু। তোমার সাথে বন্ধু হতে পেরে আমার ভালো লাগছে, কিন্তু আমি যে সিনিয়র, বন্ধু বলতে ভয় করছে না? আমাকে তো কলেজের সবাই ভয় পায়। আমি না পেলে ক্ষতি হবে তোমার। ইস্যু হেসে দেয়। আকাশের মনে এক অদ্ভুত আনন্দ হয়। ইস্যু তাকে বন্ধু বলেছে। যাকে ভয় পেত সে যদি বন্ধু হয়ে যায় তবে আর ভয় কিসে। পরের দিন বিকেল। আকাশ লাইব্রেরিতে একটি বই খুঁজছে। সে একটি উঁচু তাকে হাত বাড়ায়, কিন্তু বইটা নাগালের বাইরে। সে লাফিয়েও পৌঁছাতে পারে না। হঠাৎ পেছন থেকে একটি হাত এসে বইটা নামিয়ে দেয়। আকাশ ঘুরে দেখে ইস্যু তার পেছনে দাঁড়িয়ে আছে, হাতে সেই বইটি। ইস্যুর মুখে মৃদু হাসি। কিরে, এই বইটা খুঁজছিলি? এটা তো বেশ উঁচুতে ছিল। ইস, তুমি? হ্যাঁ, এটাই খুঁজছিলাম, ধন্যবাদ। ইস্যু বেশ লম্বা।
তাই তার জন্য বইটা নামানো সহজ ছিল। ঈশু আকাশের হাতে বইটা দেয়, তাদের আঙ্গুল ছুঁয়ে যায়। আকাশ বিদ্যুতের একটা ঝলক অনুভব করে। ঈশুর চোখের একই রকম একটা অনুভূতি দেখা যায়। তারা দুজনে সামান্য অপ্রস্তুত হয়ে পড়ে। কি করছিস এই বইটা দিয়ে? কোনো নতুন প্রজেক্ট? না, আসলে একটা রিসার্চ পেপারের জন্য কিছু রেফারেন্স দরকার ছিল। ও আচ্ছা, তোর পড়াশোনার প্রতি নিষ্ঠা দেখে আমি সত্যি অবাক হই। আমি তো তোর মতো এত মনোযোগ দিয়ে কোনো কিছুই করতে পারি না। আরে না, তুমিও পড়াশোনায় ভালো। ধন্যবাদ, আমিও উৎসাহ পেলাম। তোমার সাথে কথা বললেই সব কেমন জানি ভালো লাগে, বোঝানোর মতো না। আকাশের বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। ঈশু কি পরোক্ষভাবে তার অনুভূতি প্রকাশ করছে? ঈশুর কথাই যেন এক ধরনের মিষ্টি সুর। ইস্যু কি আমাকে পছন্দ করে? ওর কথায় এমন ইঙ্গিত কেন? আমার তো ওর এই দিকটা খুব ভালো লাগছে। ঈশু হঠাৎ আকাশের দিকে ঝুঁকে আসে, তার চোখে চোখ রাখে, তার কণ্ঠস্বর নিচু, যেন কেবল আকাশকে শোনাতে চাইছে। জানি আগে আমার ভয়ে সবাই কাঁপতো, জানি আমাকে দেখলে তোর দম বন্ধ হয়ে আসতো, কিন্তু এখন কি? এখন আমাকে দেখলে তোর আর ভয় লাগে না, বরং ভালো লাগে, খুব ভালো লাগে। আকাশের মুখ লাল হয়ে যায়, তার হৃদস্পন্দন দ্রুত হতে থাকে। ঈশু সরাসরি কিছু না বললেও তার কথাগুলো আকাশের হৃদয়ে এক নতুন সুর বাজায়। ঈশু সামান্য হেসে তার হাতটা দিয়ে আকাশের হাতের উপর দিয়ে আলতো করে টান দেয়, যেন ওকে আরো কাছে টানতে চাইছে। তারপর কি মনে করে যেন সে দ্রুত লাইব্রেরি থেকে বেরিয়ে যায়, এক প্রকার পালিয়ে যায়। আকাশ সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, হাতে সেই বইটা। ঈশুর কথাগুলো তার কানে বাজতে থাকে। তার মনে হয় তাদের সম্পর্কটা হয়তো বন্ধুত্বের চেয়েও বেশি কিছু হতে চলেছে। ঈশুর প্রতি তার পুরনো ভয়টা যেন ধীরে ধীরে ভালোবাসায় রূপান্তরিত হচ্ছে। কিন্তু তার মনে একটা সংশয় থেকেই যায়, এই ডেঞ্জারাস মেয়েটার সাথে সে কি সত্যি এই সম্পর্ক এগিয়ে নিতে পারবে? কলেজের অন্য ছাত্রছাত্রীরা কি এই সম্পর্ককে মেনে নেবে? পরদিন কলেজ ক্যান্টিনের বাইরের খোলা চত্বরে আকাশ আর ঈশু বসে গল্প করছে। আকাশ কিছুটা দ্বিধাগ্রস্ত, আর ঈশু মনোযোগ দিয়ে শুনছে। তাদের চারপাশে কিছু ছাত্রছাত্রী হেঁটে যাচ্ছে, কেউ কেউ তাদের এদিকে আর চোখে তাকাচ্ছে। ইস্যু, তোমাকে একটা কথা বলবো, রাগ করবে না তো? আসলে প্রথম দিকে যখন কলেজে এসেছিলাম তখন তোকে খুব ভয় পেতাম। মানে তুই খুব কড়া ছিলি। ক্যান্টিনে, করিডোরে যখনই দেখতাম বুকটা ধড়ফড় করতো। ঈশু আকাশের কথা শুনে হো হো করে হেসে ওঠে। তার হাসিটা মুক্ত আর প্রাণবন্ত, যা আকাশের কাছে সম্পূর্ণ নতুন। কি তাই না? ঠিক বলিনি? আর আমারও ভালো লাগে, খুব ভালো লাগে। কি এমন কথা যা শুনে আমি রেগে যাব? বল না। সে জানি তো, আমি কালই তো বললাম। আহারে, তুই আমাকে ভয় পেতিস তাই না? আরে বাবা, তখন তো আমি জুনিয়রদের শেখাতাম কিভাবে বড়দের সম্মান করতে হয়, আর নতুন ছেলেমেয়েরা কলেজে এসে যাতে সিনিয়রদের ভুলে না যায় সেজন্য একটু কঠোর হতে হতো। সেটা কি ভয় দেখানো হলো নাকি? যাই হোক, এখন একটু ভালো হচ্ছি তোর জন্য। না মানে আমি জানতাম না, আমার কাছে মনে হতো তুমি খুব রাগী আর ডেঞ্জারাস। আরে দূর, এখন কি আর সেই দিন আছে? এখন তো তুই আমার বন্ধু, তুই আমাকে বিশ্বাস করিস তাই না? হ্যাঁ বিশ্বাস করি, কিন্তু মাঝে মাঝে সেই পুরনো দিনের কথা মনে পড়লে কেমন যেন লাগে। ঈশু আকাশের কাঁধ থেকে হাত সরিয়ে নেয়। তার মুখে সেই হাসিটা তখনও লেগে আছে, কিন্তু আকাশের মনে একটা খচখচানি রয়েই যায়। সে জানে ঈশু সহজভাবে নিচ্ছে, কিন্তু তার স্মৃতি থেকে সেই ভয়ঙ্কর রূপটা যেন পুরোপুরি মুছে যায়নি। ইস্যু হাসছে ঠিকই, কিন্তু আমার মনে হচ্ছে ও আসল ব্যাপারটা বুঝতে পারছে না। আমার ভয়টা তো শুধু র্যাগিংয়ের জন্য ছিল না, ওর ব্যক্তিত্বটাই ছিল এমন। তারা কিছুক্ষণ নীরবে বসে থাকে। ঈশু আকাশের দিকে তাকিয়ে কিছু একটা বলতে চায়, কিন্তু শেষ পর্যন্ত বলে না। পরের দিন কলেজের করিডোরে আকাশ হেঁটে যাচ্ছে। সে লক্ষ্য করে কিছু ছেলে মেয়ে তাদের দিকে তাকিয়ে ফিসফিস করছে। তাদের মধ্যে কিছু পরিচিত মুখও আছে, যারা অবাক চোখে তাদের দেখছে। দেখ দেখ, আকাশ আর ইস্যু আপু, ওরা একসাথে বিশ্বাস করতে পারিস? ইস্যু আপু তো কোনোদিন কারোর সাথে এভাবে মেশে না। এর আগে তো কোনো ছেলের সাথে ওর এমন ঘনিষ্ঠতা দেখিনি। আকাশ কি জাদু করেছে? আকাশ তাদের কথা শুনতে পায়, তার অস্বস্তি হয়। সে দ্রুত হেঁটে চলে যায়। তার মনে প্রশ্ন জাগে, সবাইকে তাদের সম্পর্ক নিয়ে কথা বলছে। সে ক্যান্টিনে ঢোকে, সেখানেও একই চিত্র। কয়েকজন সিনিয়র মেয়ে ইস্যুকে ঘিরে বসে আছে, আর তারা সবাই আকাশের দিকে তাকাচ্ছে। ইস্যু, ব্যাপারটা কি বলতো? তুই নাকি আজকাল এই নতুন ছেলেটার সাথে বেশি ঘোরাঘুরি করছিস,
আকাশ নাকি ওর নাম? ইস্যু কফিতে চুমুক দিতে দিতে বলে। হ্যাঁ তো তাতে কি, প্রজেক্টে আমার পার্টনার ছিল, বন্ধু তো হতে পারি। বন্ধু, আমরা তো জানি তুই কারোর সাথে বন্ধুত্ব করিস না, বিশেষ করে জুনিয়রদের সাথে তো নাই। ব্যাপারটা কি অন্য কিছু? তোদের যা মনে হয় মনে কর। আকাশ দূর থেকে তাদের এই কথোপকথন শুনছিল। ইস্যু যদিও বিষয়টা হালকাভাবে নিচ্ছে, কিন্তু আকাশের কাছে এই কানা ঘুষাগুলো বেশ অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। ইস্যু তার দিকে তাকায় এবং সামান্য হাসে। আকাশও জোর করে হাসি ফেরত দেয়। ইস্যু হয়তো পাত্তা দিচ্ছে না, কিন্তু এইসব কথা আমার ভালো লাগছে না। সবাই আমাদের নিয়ে কথা বলছে, আমি কি ইস্যুর জন্য এইসব মেনে নিতে পারবো? ইস্যুর এই ডেঞ্জারাস ইমেজটা সবার কাছে এতটাই শক্ত যে তাদের কাছে আমাদের এই সহজ বন্ধুত্ব অদ্ভুত লাগছে। আকাশ দ্রুত ক্যান্টিন থেকে বেরিয়ে যায়। তার মনে এক নতুন দ্বন্দ্ব শুরু হয়। ইস্যুর প্রতি তার ভালোবাসা বাড়ছে ঠিকই, কিন্তু কলেজের এই সব কানাঘুষা আর ইস্যুর ডেঞ্জারাস ইমেজটা তাকে ভাবিয়ে তুলছে। সে কি পারবে এইসব সামলে নিতে, এই সম্পর্ককে পরিণতি দিতে? নাকি সে একই ভাবছে এইসব, নাকি সে একাই ভাবছে এইসব? ইস্যু এমন কিছু অনুভব করছে না তাকে নিয়ে। ক্যামেরা কলেজের একটি নির্জন কোণায়। পুরনো বকুল গাছের নিচে আকাশ এবং ইস্যু বসে থাকে। সূর্যাস্তের কমলা আলো তাদের মুখে এসে পড়েছে। তারা দুজনেই বেঞ্চে বসে আছে। পরিবেশটা শান্ত, কেবল পাখিদের কিচিরমিচির শব্দ শোনা যায়। ইস্যু কিছুটা অস্থির দেখাচ্ছে, যেন সে কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছে। আকাশ অন্যদিকে তাকিয়ে আছে, কিন্তু সে ইস্যুর অস্থিরতা অনুভব করছে। ইস্যু, কি হলো? খুব চুপচাপ লাগছে তোমাকে, কিছু বলবে? হ্যাঁ আকাশ, তোকে কিছু বলার ছিল। অনেকদিন ধরে ভাবছি, কিন্তু বলতে সাহস পাচ্ছিলাম না। আকাশ সামান্য অস্বস্তি বোধ করে। তার মনে এক অজানা আশঙ্কা কাজ করে। কি বলবে ইস্যু? কোনো জটিল কথা না তো? ইস্যু এক দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে ঝুঁকে আসে। আকাশ, তুই জানিস প্রথম দিকে যখন তুই কলেজে এসেছিলি তখন তোকে আমি... ইস্যু থেমে যায়, তার মুখ লাল হয়ে ওঠে। আসলে তোকে আমি অনেক জ্বালিয়েছি। সবাই বলতো আমি ডেঞ্জারাস, রাগী, আর তুইও আমাকে খুব ভয় পেতিস, তাই না? হ্যাঁ, সত্যি বলতে কি, খুব ভয় পেতাম। ক্যান্টিনে, করিডোরে তোমাকে দেখলে আমার বুকটা ধরফর করত। ইস্যু আকাশের হাতটা আলতো করে ছুঁয়ে দেয়। আমি জানি, আর আমার খারাপ লাগতো যে তুই আমাকে ভয় পাস, কিন্তু এখন... ইস্যু আকাশের হাতটা শক্ত করে ধরে। আকাশের বুকটা ধুকপুক করে ওঠে। তার মনে এক অদ্ভুত অনুভূতি। এখন আমি জানি তুই আমাকে ভয় পাস, তোর মনে আমার জন্য একটা ভয় কাজ করে, কিন্তু আমি তোকে... ইস্যু কথা শেষ করতে পারে না। তার চোখ আকাশে আটকে থাকে। তার মুখে এক গভীর আবেগ ফুটে ওঠে। ইস্যুর এই নীরব স্বীকারোক্তি আকাশের কানে যেন বাজতে থাকে। তার পুরনো দিনের সেই ভয়ঙ্কর ইস্যুর ছবিটা মুহূর্তেই তার চোখের সামনে ভেসে ওঠে। তার হাতটা ঠান্ডা হয়ে আসে। ইস্যুর হাত তার হাতের উপর থাকা সত্ত্বেও আকাশের মনে সেই পুরনো দিনের ভয়ের রেশ ফিরে আসে। তার মনে হয় এই ইস্যু কি সেই ইস্যু যাকে সে আগে ভয় পেত? ইস্যু কি বলতে চাইছে? ও কি আমাকে ভালোবাসে? কিন্তু এই ডেঞ্জারাস মেয়েকে আমি কি সত্যি ভালোবাসতে পারবো? সবার কথা ওর অতীত। আকাশ থমকে যায়। তার পুরনো ভয়টা যেন আবার ফিরে আসে। তাকে চারপাশ থেকে ঘিরে ধরে। সে ইস্যুর চোখের দিকে তাকাতে পারছে না। তার মনে এক মিশ্র অনুভূতি, ইস্যুর প্রতি টান আর তার পুরনো ভয়। আকাশ নিজেকে বোঝানোর চেষ্টা করে। ইস্যু এখন বদলে গেছে। সে এখন শুধুই একটা নরম মনের মেয়ে, মিষ্টি একটা মেয়ে, আগের মতো কঠিন নয়। সে আমার জন্য এত কিছু করেছে, কিন্তু এই ভয়টা। ইস্যু আকাশের নীরবতা দেখে কিছুটা বিচলিত হয়। সে বুঝতে পারে আকাশ দ্বিধায় ভুগছে। কি হলো আকাশ, তুই কিছু বলছিস না কেন? আকাশ কোনো উত্তর দিতে পারে না। ইস্যু আকাশের নীরবতা দেখে কিছুটা বিচলিত হয়। সে বুঝতে পারে আকাশ দ্বিধায় ভুগছে। আকাশ কোনো উত্তর দিতে পারে না। সে শুধু ইস্যুর দিকে তাকিয়ে থাকে। তার মনে হাজারো প্রশ্ন। সে জানে না এই সম্পর্কের পরিণতি কি হবে। আকাশ কোনো উত্তর দিতে পারে না। সে শুধু ইস্যুর দিকে তাকিয়ে থাকে। তার মনে হাজারো প্রশ্ন। সে জানে না এই প্রশ্নের পরিণতি কি হবে। ইস্যুর প্রতি তার টান বাড়লেও তার পুরনো দিনের ভয় তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তার মনে সংশয় জাগে, সে কি পারবে এই ডেঞ্জারাস মেয়েকে তার জীবনসঙ্গিনী হিসেবে মেনে নিতে? সূর্য অস্ত যায়। চারিদিকে অন্ধকার নেমে আসে। তাদের সম্পর্কের অনিশ্চয়তা যেন এই অন্ধকারের মতোই গভীর হয়ে ওঠে। আকাশ কিছু বলে না। ইস্যুর হাত থেকে নিজের হাতটা ছুটিয়ে হনহন করে হেঁটে যেতে থাকে।
ইস্যু সেখানেই বসে থাকে, ওর চোখ বেয়ে পানি পড়তে থাকে। রাতে আকাশ তার বাবার পাশে বসে খবরের কাগজ পড়ছে, কিন্তু মনোযোগ মোটেই কাগজে নেই। তার মা ফরিদা বেগম এবং খালা রিহানা বেগম সোফায় বসে গল্প করছেন। তাদের আলোচনার বিষয়বস্তু স্পষ্ট, আকাশের বিয়ে। আকাশের বাবা হাসান সাহেব একজন সরকারি কর্মকর্তা, বেশ গম্ভীর প্রকৃতির। তার মা এবং খালা দুজনেই প্রথাগত ধ্যান ধারণার মানুষ। ফরিদা বেগম তার বোনের দিকে তাকায়। রেহেনা, দেখ তো এই মেয়েটার ছবিটা কেমন। গত সপ্তাহে দেখতে গিয়েছিলাম, তোর কি মনে হয় আকাশের জন্য কেমন হবে? দেখতে তো মন্দ না, লম্বা ফর্সা, কিন্তু গায়ের রং একটু চাপা না, আর কেমন যেন চুপচাপ মনে হচ্ছে। আমাদের আকাশের মতো ছেলের জন্য তো আরো চঞ্চল সুন্দরী মেয়ে চাই। আমিও তাই ভাবছিলাম। আকাশেরও তো একটা পছন্দ আছে নাকি? ওর মতামতটা জেনে নিতে হবে। আকাশের বুকটা ধুকপুক করে ওঠে। সে খবরের কাগজ থেকে চোখ তুলে মা আর খালার দিকে তাকায়। তার মনে হয় যেন সে কোনো অদৃশ্য ফাঁদে আটকা পড়ছে। ইস্যুর কথা তার মনে পড়ে। ইস্যুকে সে তার পরিবারের সামনে কিভাবে পরিচয় করাবে তা ভেবে পায় না। তার মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ইস্যুর ডেঞ্জারাস ইমেজ, তাদের বয়সের পার্থক্য, ইস্যুর স্বাধীন চেতা মনোভাব। তার মনে হয় তার পরিবার কিছুতেই ইস্যুকে মেনে নেবে না। ইস্যু, আমি তোমাকে কিভাবে বলবো? আমার মা বাবা কি তোমাকে মেনে নেবে? তোমার কলেজের সেই পরিচিতি, তোমার দৃঢ় ব্যক্তিত্ব, তোমার চপল কথাবার্তা আর এমন অ্যাটিটিউড, ওরা কি বুঝবে যে তুমি কতটা ভালো? আজকালকার ছেলে মেয়েদের পছন্দ বলে কিছুই নেই। আমাদের সময় মা বাবারা যা ঠিক করতেন সেটাই মানতে হতো, আর এতেই ভালো হতো। নিজের পছন্দ বলে এখন শুধু সমস্যা তৈরি হয়। তোর বাবা ঠিকই বলেছেন আকাশ, আমরা তো তোর ভালোর জন্যই বলছি। এবার ফাইনাল ইয়ার, এরপর তো চাকরি বাকরি, তার আগে একটা ভালো ঘরে বিয়েটা হয়ে গেলে চাপ কমবে। হ্যাঁ মা, আমি জানি। দেখিস আকাশ, তোর জন্য কত ভালো ভালো সম্বন্ধ আসছে। সরকারি চাকরিজীবীর মেয়ে, এমনিতে দেখতে শুনতে ভালো, আমাদের বংশের নাম যশ তো আছেই। এমন সুযোগ কিন্তু বারবার আসে না। আকাশ অস্বস্তিতে ভোগে। সে নিজের ঘরে চলে যেতে চায়, কিন্তু পারে না। তার মনে হয় যেন সে অদৃশ্য শিকলে বাঁধা। আমি কি করে এদের ইস্যুর কথা বলি? আমি জানি ওরা শুনতেও চাইবে না। ইস্যুকে আমি কিভাবে বোঝাবো যে আমি কি পরিস্থিতির মধ্যে আছি? একটু পর ফরিদা বেগম আকাশের পড়ার ঘরে আসেন। আকাশ তখন বই পড়ার ভান করছে। কিরে আকাশ, এত চুপচাপ কেন? তোর জন্য মেয়ে দেখছি, তাতে তোর কোনো মতামত নেই? না মা, তোমাদের যেটা ভালো মনে হয়। এভাবে বললে হবে? তোর ভবিষ্যৎ, আমাদেরও তো একটা দায়িত্ব আছে, তাই না? আমরা চাই একটা শান্ত ভদ্র মেয়ে আসুক ঘরে, যে ঘর সামলাবে, তোর পাশে থাকবে। তোর কি কাউকে পছন্দ? আকাশ এই প্রশ্নটার জন্য প্রস্তুত ছিল না। তার বুক ধরফর করে ওঠে। ইস্যুর মুখটা তার চোখের সামনে ভেসে ওঠে। ইস্যু কি শান্ত আর ভদ্র? ইস্যু কি শুধু ঘর সামলাবে? আকাশ জানে ইস্যু অনেক আত্মবিশ্বাসী এবং স্বাধীন চেতা। এই মুহূর্তে ইস্যুর কথা বললে তার মা কেমন প্রতিক্রিয়া দেখাবেন তা ভেবেই তার শরীর হেম হয়ে আসে। না মা, আমার কাউকে পছন্দ না, তোমরা যেটা ঠিক মনে করো। সত্যি বলছিস? এমন কিছু লুকিয়ে রাখিস না তো? আজকালকার ছেলেমেয়েরা কত কি লুকিয়ে রাখে। না মা, একদম না। আমি শুধু চাই তোমাদের পছন্দের মেয়ে। ফরিদা বেগম কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকেন, যেন তার কথা যাচাই করছেন। তারপর তিনি সন্তুষ্ট হয়ে উঠে যান। আকাশ দীর্ঘশ্বাস ফেলে। সে জানে সে তার মায়ের কাছে মিথ্যা বলেছে। এই মিথ্যাটা তাকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছিল। ঈশ্বর প্রতি তার ভালোবাসা একদিকে, আর পরিবারের প্রত্যাশা অন্যদিকে। এই দ্বন্দ্ব তাকে অসহায় করে তোলে। সে নিজের হাত দুটো মুঠো করে ধরে। আমি কি ইস্যুকে ভালোবাসতে পারবো? যদি বাসিও, পরিবার কি মেনে নেবে? আমি ইস্যুকে হারাবো নাকি পরিবারকে? পরদিন কলেজ ক্যান্টিনে ইস্যু এবং আকাশ একটি টেবিলে বসে আছে। ইস্যুকে বেশ চিন্তিত দেখাচ্ছে। আকাশ তার প্লেটের দিকে তাকিয়ে খাবার খাচ্ছে, আর মাঝে মাঝে আর চোখে ইস্যুকে দেখছে। তাদের মধ্যে একটা চাপা নীরবতা। ইস্যু কয়েকবার আকাশের সাথে কথা বলার চেষ্টা করেও ব্যর্থ হয়। আকাশ, আজকাল তোকে কেমন যেন অন্যরকম লাগছে। আমার সাথে কথা বলছিস না কেন? কিছু হয়েছে? না, কিছু না, কাজের চাপ একটু বেশি। কাজের চাপ নাকি অন্য কিছু? তুই কি আমাকে এড়িয়ে যাচ্ছিস? সেদিন আমি যখন তোকে মনের কথা বলতে চাইছিলাম, তখন তুই চুপ করে গেছিলি। তারপর থেকে তুই কেমন যেন হয়ে গেছিস। আকাশ অস্বস্তিতে ভোগে।
সে জানে ইস্যু ঠিকই ধরেছে। তার মনে পড়ে তার পরিবারের কথা, বিয়ের আলোচনার কথা। সে ইস্যুকে এই মুহূর্তে কিছু বলতে পারছে না। আরে না ইস্যু, এমন কিছু না, তুই যা ভাবছো তা নয়। আমি জানি কি ভাবছি, আমি বুঝতে পারছি। তুই আমাকে তোর পরিবারের কাছে প্রকাশ করতে ভয় পাচ্ছিস। তুই ভাবছিস তোর পরিবার আমাকে মেনে নেবে না, তাই না? আকাশ চমকে ইস্যুর দিকে তাকায়। ইস্যু কিভাবে এত কিছু বুঝতে পারলো? তার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। কি বলছো ইস্যু? এসব কিসের কথা? আমি কেন ভয় পাবো? আমার পরিবার কেন তোমাকে মেনে নেবে না? আমার কলেজের ইমেজটার জন্য, তাই না? আমার এই ডোন্ট কেয়ার টাইপ চলাফেরার জন্য তোর পরিবারের কাছে আমি সেই ডেঞ্জারাস সিনিয়র মেয়েটা। তুই আমাকে ভালোবাসিস, তুই হয়তো এখনো নিজেকে বোঝাতে পারছিস না, আমার সাথে স্বীকার করছিস না। আকাশ চুপ করে যায়। ইস্যুর কথাগুলো যেন তার হৃদয়ে বিঁধে যায়। সে অস্বীকার করতে পারছে না, কারণ ইস্যু ঠিকই ধরেছে। ইস্যু প্লিজ, এখন এসব কথা থাক। না আকাশ, কথা বলতে হবে। আমি তোকে ভালোবাসি, আর তুই আমাকে এইভাবে এড়িয়ে গেলে আমি কষ্ট পাবো। আমি জানি তুই আমাকে ভয় পাস, কিন্তু তুই কি আমার ভালোবাসা বিশ্বাস করিস না? আকাশের চোখ দুটো ভিজে আসে। সে ইস্যুর হাত থেকে নিজের হাতটা আলতো করে সরিয়ে নেয়। তার মনে হয় ইস্যুর হাত ধরলে সে যেন আরো বেশি দুর্বল হয়ে পড়বে। ইস্যু তুমি বুঝছো না, আমার জীবনে এখন অনেক জটিলতা চলছে। আমি তোর জটিলতা বোঝার চেষ্টা করছি আকাশ, কিন্তু তুই তো আমার সাথে কথাই বলতে চাইছিস না। তুই আমাকে ছেড়ে যাচ্ছিস, তাই না? ইস্যু কথা শেষ না করেই ক্যান্টিন থেকে বেরিয়ে যায়। তার চোখে জল। আকাশ সেখানে একা বসে থাকে। তার বুকটা ফেটে যাচ্ছে। সে ইস্যুকে কষ্ট দিতে চায় না, কিন্তু তার কাছে কোনো সমাধান নেই, কোনো পথ খোলা নেই। এর পরের কয়েকদিন আকাশ একদম চুপচাপ থাকে। সে ইস্যুকে এড়িয়ে চলার চেষ্টা করছে। ইস্যু যখন এই করিডোরে ঢোকে, আকাশ অন্য পথে চলে যায়। ইস্যু তাকে দেখতে পায়, কিন্তু কিছু বলতে পারে না। ইস্যুর মুখে কষ্ট ফুটে ওঠে। সে বুঝতে পারে আকাশ ইচ্ছাকৃতভাবে তাকে এড়িয়ে চলছে। আকাশ, তুই কেন এমন করছিস? আমি তোকে এত ভালোবাসি, আর তুই আমাকে এভাবে কষ্ট দিচ্ছিস। আকাশ ক্লাসের পর দ্রুত কলেজ থেকে বের হয়ে যায়। সে ইস্যুর ফোন ধরা বন্ধ করে দেয়। ইস্যু বারবার তাকে ফোন করে, মেসেজ পাঠায়, কিন্তু আকাশ উত্তর দেয় না। সে ইস্যুর ফোন দেখে, কিন্তু রিসিভ করে না। তার মনে এক গভীর অপরাধবোধ কাজ করে। ইস্যু বারবার ফোন করছে, আমি জানি ও কষ্ট পাচ্ছে, কিন্তু আমি কি করব? মা বাবাকে কি করে বোঝাবো? যদি আমি ইস্যুকে সব বলি, তারা কি ওকে মেনে নেবে, নাকি আমাকে ওর থেকে দূরে থাকতে বলবে? আমি এই ঝুঁকি নিতে পারছি না। ইস্যু একদম ভেঙে পড়ে। সে তার হোস্টেলের রুমে বসে আছে, হাতে ফোন। সে আকাশের মেসেজের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছে। তার চোখে জল। তার মনে হয় আকাশ বুঝি তাকে ছেড়ে যাচ্ছে। ইস্যু জানালার দিকে তাকিয়ে থাকে। বাইরে বৃষ্টি পড়ছে। তার কষ্ট আরও বাড়ে। সে বুঝতে পারে না তাদের এত সুন্দর সম্পর্ক কেন হঠাৎ করে এমন জটিল হয়ে গেল। সে মনে করে আকাশ হয়তো তাকে সত্যিই ভালোবাসেনি, বা তার ভালোবাসার জোর কম। আকাশ, তুই কেন এমন করছিস? তুই কি সত্যিই আমাকে ছেড়ে যাবি? তুই কি সত্যিই আমাকে ছেড়ে দিবি? তোর জন্য আমি এত কিছু করলাম, আর তুই? আকাশের পরিবার তার জন্য মেয়ে দেখতে আরো বেশি তৎপর হয়ে পড়ে। আকাশের পরিবার তার জন্য মেয়ে দেখতে আরো বেশি তৎপর হয়ে ওঠে। আকাশের মা বাবা খুশি হন যে আকাশ তাদের পছন্দের কোনো মেয়েকে নিয়ে কথা বলছে না। তারা আরো দ্রুত বিয়ে ঠিক করার চেষ্টা করেন। অন্যদিকে ইস্যু আস্তে আস্তে একা হয়ে যায়। তাদের সম্পর্কের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হয়। ইস্যু মনে করে আকাশ তাকে ছেড়ে যাচ্ছে। আকাশ অসহায় বোধ করে, কারণ সে ইস্যুর প্রতি তার অনুভূতি এবং পরিবারের প্রত্যাশার মধ্যে আটকা পড়ে যায়। এই নীরবতা এবং দূরত্ব তাদের সম্পর্ককে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেয়। সন্ধ্যা হয়ে এসেছে। ইস্যুর ঘর আলো ঝলমল করছে। ইস্যুর মা রোকেয়া বেগম এবং বাবা আহমেদ সাহেব সোফায় বসে আছেন। তাদের সামনে একটি মধ্যবয়সী দম্পতি, মিজান সাহেব ও শারমিন বেগম, যারা ইস্যুর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। তাদের ছেলে তানভীর তাদের পাশে বসা। তানভীর দেখতে সুপুরুষ, সরকারি চাকরিজীবী। ইস্যু তাদের উল্টো দিকে সোফায় বসে আছে। তার মুখে বিরক্তি স্পষ্ট। সে বারবার ঘড়ি দেখছে। তো ইসুমা, তুমি তো এখন প্রায় পড়াশোনা শেষ করেছো। আমাদের তানভীরও এখন সরকারি চাকরি করছে। ওরও একটা ভালো জীবনসঙ্গিনী দরকার। তোমরা যদি হ্যাঁ বলো, তাহলে আমরা এই সম্পর্কটা এগিয়ে নিতে পারি। আমরা সব শুনেছি তোমার ব্যাপারে মা। তুমি খুব বুদ্ধিমতী, মেধাবী। আমাদের তানভীরের জন্য তোমার মতো মেয়েই দরকার। ইস্যু একটা দীর্ঘশ্বাস ফেলে। তার মনে তখন শুধু আকাশের কথা। আকাশের নীরবতা তাকে কষ্ট দিচ্ছে, কিন্তু তার প্রতি তার ভালোবাসা কোনো অংশেই কমেনি। সে তানভীর
বা তার পরিবারের দিকে তাকিয়েও দেখে না। দেখুন আঙ্কেল আন্টি, আমি আপনাদের প্রস্তাবের জন্য ধন্যবাদ জানাচ্ছি। তানভীর সাহেবও খুব ভালো ছেলে, কিন্তু আমি এখন বিয়ে করতে চাই না। আমার কিছু ব্যক্তিগত পরিকল্পনা আছে। ইস্যু কি বলছিস এসব? একবার ভালো করে ভেবে দেখ, এমন ভালো সম্বন্ধ হাতছাড়া করা ঠিক হবে না। তানভীর তোকে খুব পছন্দ করে। হ্যাঁ রে মা, তোর মা ঠিকই বলেছে। পড়াশোনা তো শেষ, এখন বিয়েটা সেরে ফেললে ভালোই হয়। আমি যা বলার বলে দিয়েছি বাবা। এখন আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই, আর যদি করিও সেটা আমার নিজের সিদ্ধান্ত হবে। আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। মিজান সাহেব ও শারমিন বেগম একে অপরের দিকে তাকান। ঈশ্বরের স্পষ্টবাদিতা তাদের কাছে অপ্রত্যাশিত ছিল। তানভীরও কিছুটা অবাক হয়। ঈশ্বর বাবা মা বেশ বিব্রত বোধ করেন। মিজান সাহেব মুখে জোর করে হাসি টেনে এনে বলেন, ঠিক আছে মা, তুমি যখন চাইছো না তখন আমরা জোর করব না, কিন্তু ভেবে দেখবে আমাদের তানভীর কিন্তু তোমার জন্য অপেক্ষা করতে রাজি আছে। ঈশ্বর মুখের ভাব পরিবর্তন হয় না, সে কেবল মাথা নাড়ে। অতিথি বিদায় দেওয়ার পর ঈশ্বর মা বাবা তার উপর কিছুটা বিরক্ত হন। কি হলো তোর ইস্যু? এত ভালো ছেলেটা এমন মুখের উপর না করে দিলি? তোর কিসের এত পরিকল্পনা? নাকি তোর জীবনে অন্য কেউ আছে? হ্যাঁ মা, আছে, কিন্তু তার কাছে আমার কোনো দাম নেই। কি বলছিস এসব? কি হয়েছে তোর? কিছু হয়নি বাবা, শুধু আমি এখন বিয়ে করতে চাই না। তোমরা আমাকে কিছুদিন একা থাকতে দাও। ইস্যু তার রুমের দিকে চলে যায়। সে বিছানায় বসে ফোনটা হাতে নেয়। আকাশের মেসেজের ইনবক্স খালি। তার পাঠানো মেসেজগুলোর কোনো রিপ্লাই আসেনি। সে আকাশের প্রোফাইল ছবিটার দিকে তাকিয়ে থাকে। তার চোখে জল জমে ওঠে। তার মনে এক গভীর বেদনা। সে আকাশের সাথে সম্পর্ক নিয়ে তার স্বপ্নকে আঁকড়ে ধরেছিল, কিন্তু আকাশের নীরবতা তাকে ভেঙে দিচ্ছিল। আকাশ, তুই কেন এমন করছিস? আমি তো তোর জন্য সবকিছু অস্বীকার করলাম। তুই কি আমাকে সত্যিই ভালোবাসিস না? পরদিন আকাশ কলেজে আসে। সে দ্রুত হাঁটছে, চোখে সতর্ক দৃষ্টি। আগের মতোই সে ইস্যুকে এড়িয়ে চলার চেষ্টা করছে। হঠাৎ সে দূর থেকে ইস্যুকে তার বন্ধুদের সাথে ক্যান্টিনের দিকে যেতে দেখে। ইস্যু একবার আকাশের দিকে তাকায়। আকাশ দ্রুত করিডোরের কোণ দিয়ে ঘুরে যায়, যেন সে ইস্যুর চোখে না পড়ে। ইস্যু তাকে দেখতে পায় এবং তার মুখে কষ্ট ফুটে ওঠে। সে বুঝতে পারে আকাশ ইচ্ছাকৃতভাবে তাকে এড়িয়ে চলছে। তার চোখ দুটো ছলছল করে ওঠে। আকাশ, তুই কেন এমন করছিস? আমি তো তোর জন্য সবকিছু করলাম। তুই কি আমাকে দেখেও না দেখার ভান করছিস? পরের দিন ইস্যু লাইব্রেরিতে বসে কাজ করছে। তার চোখ বারবার লাইব্রেরির দরজার দিকে যাচ্ছে। সে আকাশের জন্য অপেক্ষা করছে। 1 ঘন্টা 2 ঘন্টা আকাশ আসে না। ইস্যু অবশেষে হতাশ হয়ে লাইব্রেরি থেকে বেরিয়ে আসে। সে হয়তো আর লাইব্রেরিতে আসে না। সে তো আমার সাথে দেখা করতে চায় না। ইস্যু কলেজের মাঠে যায়। সেখানে আকাশ সাধারণত বন্ধুদের সাথে আড্ডা দিত। সেখানেও আকাশ নেই। ইস্যু বন্ধুদের কাছে আকাশের খোঁজ করে। কি রে, আকাশকে দেখছিস? আজ তো তাকে ক্যাম্পাসে দেখছি না। ও তো ক্লাস শেষ হলেই চলে যায়। আজকাল কারোর সাথে বেশি মেশেও না। কি হয়েছে তোদের? তোকে তো একদম এড়িয়ে চলছে। ইস্যু কোনো উত্তর দেয় না। তানিশার কথাগুলো তার বুকে গিয়ে বাজে। আকাশ তার হোস্টেল রুমের ভেতরে আসে। আকাশ তার বিছানায় বসে আছে, হাতে ফোন। ইস্যুর বেশ কিছু মিসড কল আর মেসেজ তার ফোনে দেখা যাচ্ছে। সেই মেসেজগুলো পরে কিন্তু রিপ্লাই দেয় না। তার মুখে এক গভীর অপরাধ বোধ, কিন্তু সে নিজেকে অসহায় ভাবে। ইস্যু বারবার ফোন করছে, মেসেজ পাঠাচ্ছে। আমি জানি ও কষ্ট পাচ্ছে, কিন্তু আমি কি করব? মা বাবাকে কি করে বোঝাবো যে ইস্যু কেমন মেয়ে? যদি আমি ইস্যুকে সব বলি, তারা কি ওকে মেনে নেবে, নাকি আমাকে ওর থেকে দূরে থাকতে বলবে? আমি এই ঝুঁকি নিতে পারছি না। আকাশ ফোনটা রেখে দেয়। তার মনটা ভারাক্রান্ত। সে ইস্যুকে ভালোবাসে, কিন্তু এই মুহূর্তে তার পরিবারই তার কাছে সবচেয়ে বড় বাধা। সে ইস্যুকে এই কঠিন পরিস্থিতিতে টেনে আনতে চায় না। ইস্যু তার হোস্টেল রুমে একা বসে আছে। সে জানালার দিকে তাকিয়ে আছে। বাইরে বৃষ্টি পড়ছে। তার চোখে জল। সে আকাশের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা ভাবে। কিভাবে প্রজেক্টে তারা একসাথে কাজ করেছিল, কিভাবে তাদের মধ্যে বন্ধুত্ব হয়েছিল, আর কিভাবে ইস্যু তার মনের কথা বলতে চেয়েছিল। তাদের এত সুন্দর সম্পর্ক কেন হঠাৎ করে এমন জটিল হয়ে গেল? আকাশ, তুই কেন এমন করছিস? তুই কি সত্যি আমাকে ছেড়ে দিবি? তোর জন্য আমি এত কিছু করলাম। আমার স্বপ্ন, আমার আশা সব কি মিথ্যা ছিল? ঈশ্বর মনে হয় আকাশ হয়তো তাকে সত্যিই ভালোবাসেনি, বা তার ভালোবাসার জোর কম ছিল। হয়তো সে কেবল একটা খেলার ছলে ইস্যুর সাথে ছিল। ইস্যু জানে না তার ভবিষ্যৎ কি। তার পরিবার তার জন্য আবার বিয়ের প্রস্তাব নিয়ে আসবে, আর সে কি আবারও প্রত্যাখ্যান করবে? আকাশের নীরবতা তাকে আরো বেশি একাকী করে তোলে।
তার হৃদয়ে এক গভীর ক্ষত তৈরি হয়। তার চোখে জল, যা বৃষ্টির ফোঁটার মতো জানালার কাছ বেয়ে পড়ছে। এক বিকালে আকাশ কলেজ থেকে ফিরে সোফায় বসে ফোন দেখছে। তার মুখে বিষণ্ণতা। গত কয়েক সপ্তাহ ধরে সেই ইস্যুকে এড়িয়ে চলছে, আর এই দূরত্ব তাকে ভেতরে ভেতরে কষ্ট দিচ্ছে। তার মা ফরিদা বেগম রান্নাঘরের দিকে যাচ্ছেন, আর বাবা হাসান সাহেব খবরে কাগজ পড়ছেন। ঘরের পরিবেশ শান্ত, কিন্তু আকাশের মনে ঝড় বইছে। ইস্যু, কতদিন তোর সাথে কথা হয় না, ফোনও ধরছি না। জানি তুই কষ্ট পাচ্ছিস, কিন্তু আমি নিরুপায়। মা বাবাকে কি করে বোঝাবো? হঠাৎ কলিং বেলের তীব্র শব্দ। আকাশ চমকে ওঠে। কে আসতে পারে এই সময়ে? ফরিদা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমের দিকে যান। দরজা খুলতেই তিনি দেখেন দরজায় দাঁড়িয়ে আছে ইস্যু। তার চোখে দৃঢ়তা, মুখে কোনো ভয় নেই। তার পরনে জিন্স আর একটি সাধারণ টি শার্ট। ইস্যুকে দেখে ফরিদা বেগম অবাক হয়ে যান। তিনি ইস্যুকে এর আগে কখনো দেখেননি। কে তুমি মা? কাকে চাইছো? আমি ইস্যু, আকাশকে চাই। ও ভেতরে আছে? আকাশের নাম শুনে ফরিদা বেগম আরও অবাক হন। ইস্যু ভেতরে আসার আগেই ইস্যু ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়ে। তার পেছন পেছন আকাশও ড্রয়িং রুমে চলে আসে। ইস্যুকে তার বাড়িতে দেখে আকাশ স্তম্ভিত হয়ে যায়। তার চোখ বড় বড় হয়ে যায়। ইস্যু, তুমি এখানে কেন? কেন এসেছি সেটা পরে বলছি, আগে তোমার মা বাবাকে বলি। হাসান সাহেব খবরের কাগজ নামিয়ে ইস্যুর দিকে তাকান। তিনি কিছুটা বিরক্ত। ইস্যুর এমন অপ্রত্যাশিত আগমন কেউই আশা করেনি। ইস্যু ড্রয়িং রুমের মাঝখানে গিয়ে দাঁড়ায়। তার ভঙ্গিতে আত্মবিশ্বাস। ইস্যু হাসান সাহেব ও ফরিদা বেগমের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলে, আঙ্কেল আন্টি, আমি ইস্যু, আকাশের কলেজ মেট। কলেজ মেট? কিন্তু তুমি হঠাৎ করে এভাবে? আর আকাশ তো বলল ওর কোনো বন্ধু নেই যে ওকে দেখতে আসে। সে হয়তো ভুল বলেছে আন্টি, আমরা তো অনেক ভালো বন্ধু। আর আমি এসেছি আকাশের সাথে কিছু জরুরি কথা বলতে। ওকে কলেজে পাচ্ছি না, ফোন ধরছে না, তাই বাড়িতেই চলে এলাম। আকাশের মা বাবা একে অপরের দিকে তাকান। তাদের চোখে বিস্ময়। তাদের ছেলে যাকে নিয়ে কোনো কথা বলেনি, সে মেয়ে আজ সরাসরি তাদের বাড়িতে এসে হাজির। ইস্যু সরাসরি কথা বলার ধরন দেখে তারা কিছুটা অপ্রস্তুত বোধ করেন। ইস্যুর ব্যক্তিত্বে এক ধরনের তেজ আছে, যা ফরিদা বেগম প্রথম দেখাতেই অনুভব করেন। জরুরি কথা? কি এমন জরুরি কথা? আর তুমি এভাবে না জানিয়ে? আঙ্কেল, এটা আমাদের ব্যক্তিগত কথা। আপনার ছেলেকে একটু একা পেলে ভালো হতো। আকাশ তার মা বাবার মুখের দিকে তাকায়, তারপর ইস্যুর দিকে। সে জানে এই পরিস্থিতি সামাল দেওয়া তার পক্ষে সম্ভব নয়। তার পুরনো ভয়টা আবার উকি দিচ্ছে। ইস্যুর এই সরাসরি আচরণ তার পরিবার কিভাবে নেবে? আকাশ, এটা কি হচ্ছে? এই মেয়েটা কে? মা, আমি। আন্টি, আকাশ হয়তো আপনাকে সব কথা খুলে বলতে ভয় পাচ্ছে, তাই আমি এসেছি। আমি চাই ওর সাথে একা কথা বলতে। আকাশের মা বাবা একে অপরের দিকে তাকিয়ে থাকেন। ইস্যুর আত্মবিশ্বাস এবং তার মুখে দৃঢ়তা দেখে তারা তাকে আটকাতে পারেন না। ইস্যুর চোখে এক ধরনের জেদ দেখে তারা বুঝতে পারেন একে সহজে সরানো যাবে না। ঠিক আছে আকাশ, তুমি ওকে তোমার ঘরে নিয়ে যাও। কথা শেষ করে ওকে বিদায় করে দিবে। আকাশ হতবাক হয়ে মা বাবার দিকে তাকায়। সে আশা করেনি যে তারা ইস্যুকে তার ঘরে কথা বলার অনুমতি দিবেন। ইস্যু আকাশের দিকে তাকায়। তার চোখে এক ধরনের আগুন। আকাশ কোনো মতে মাথা নেড়ে ইস্যুকে তার ঘরের দিকে নিয়ে যায়। আকাশের পড়ার ঘরে আকাশ আর ইস্যু মুখোমুখি দাঁড়িয়ে আছে। ঘরের দরজা বন্ধ। আকাশ কিছুটা উত্তেজিত, আর ইস্যু শান্ত, কিন্তু তার চোখে গভীর প্রশ্ন। ইস্যু, তুমি এখানে কেন এসেছো? কি দরকার ছিল এভাবে আসার? তুমি তো জানো আমার পরিবার কতটা কনজারভেটিভ পরিবার। কেন এসেছি? তুই কেন আমাকে এড়িয়ে যাচ্ছিস সেটা জানতে এসেছি। কেন আমার ফোন ধরছিস না? কেন আমার মেসেজে রিপ্লাই করছিস না? তুই জানিস আমি কতটা কষ্ট পেয়েছি। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি ইস্যু, কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না। উপায় ছিল না মানে? তুই কি আমাকে ভালোবাসিস না, নাকি তোর মনে হয় আমি তোর যোগ্য নই? আকাশ ইস্যুর দিকে তাকায়। তার চোখে জল চলে আসে। সে ইস্যুর কাছে সব কথা বলতে চায়। তার মনে জমে থাকা সব ভয়, সব চাপ যেন বাঁধ ভেঙে বের হতে চাইছে। আমি তোমাকে ভালোবাসি ইস্যু, সত্যি ভালোবাসি, খুব ভালোবাসি। কিন্তু তুমি জানো না, আমার পরিবার আমার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। তারা আমাকে এমন সব মেয়ের ছবি দেখাচ্ছে যাদের আমি চিনিও না। আর তাতে কি? তুই আমাকে বললেই পারতিস, আমি তো তোর জীবন থেকে চলে যেতাম না। ইস্যু, তুমি বুঝছো না, আমার পরিবার তোমাকে হয়তো মেনে নেবে না। তুমি তো জানো তুমি কলেজে কতটা ডেঞ্জারাস ছিলে, তোমার সেই ইমেজটা, আর তুমি কতটা স্বাধীন চেতা একটা মেয়ে। কাউকে মানো না, কারো কথা শুনো না। আমার মা বাবা একজন শান্ত ভদ্র মেয়ে চাই,
যে কেবল সংসার সামলাবে। আকাশের কণ্ঠস্বর কেঁপে ওঠে। সে তার ভয়গুলো ইস্যুর কাছে খুলে বলে। আমি তোমাকে ভয় পেতাম ইস্যু, সত্যি ভয় পেতাম। তোমার সেই র্যাগিংয়ের দিনগুলো, ক্যান্টিনের ঘটনা, আমার মনে হয়েছিল তুমি খুব খারাপ। কিন্তু যখন তোমাকে কাছে থেকে দেখলাম, প্রজেক্টে তোমার সাথে কাজ করলাম, তখন বুঝলাম তুমি আসলে কতটা ভালো, তোমার ভেতরটা কতটা নরম। কিন্তু আমার মা বাবা কি এটা বুঝবে? তাহলে তুই সেই ভয়েই আমাকে এড়িয়ে যাচ্ছিলি, আমার মেসেজের রিপ্লাই দিচ্ছিলি না, আমাকে এত কষ্ট দিচ্ছিলি। আমি অসহায় ছিলাম ইস্যু, আমি বুঝতে পারছিলাম না কি করব। আমি তোমাকে হারাতে চাই না, কিন্তু আমার পরিবারকেও কষ্ট দিতে চাই না। ইস্যু আকাশের দিকে তাকিয়ে থাকে, তার চোখে অভিমান। আকাশকে সে এত ভালোবাসে, আর আকাশ সেই কলেজের পুরনো দিনের ভয়ে এখনো ভুগছে। তার মনটা তেতো হয়ে ওঠে, তার আত্মসম্মানে আঘাত লাগে। শোন আকাশ, আমি জানি তুই আমাকে ভয় পেতিস, কিন্তু এখন যদি তুই আমাকে ভালোবাসিস, তাহলে তোর কিসের ভয়? তুই কি মনে করিস আমি এতটা দুর্বল যে তোর পরিবারের সামনে দাঁড়াতে পারবো না? আকাশ ইস্যুর দিকে তাকায়। ইস্যুর চোখে এক অন্যরকম আগুন, তার রাগ, অভিমান সব মিশে এক দৃঢ়তা ফুটে উঠেছে। ইস্যু নিজেকে আকাশের কাছ থেকে দূরে সরিয়ে নেয়। আমি তোর কাছে কোনো দিনই দুর্বল ছিলাম না, আর ভবিষ্যতেও হব না। তুই কি মনে করিস আমি তোর পরিবারের সামনে হাত জোর করে বলবো আমাকে পুত্রবধূ হিসেবে মেনে নিন? আকাশের বুকটা কেঁপে ওঠে। সে জানে ইস্যু এমনটা করবে না। ইস্যু তার আত্মসম্মান বজায় রাখতে জানে। যদি তোর পরিবার আমাকে গ্রহণ না করে, আমি জোর করে তাদের ঘরে ঢুকবো না। তোর কাছে আমার ভালোবাসা ভিক্ষা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আমার আত্মসম্মান নিয়ে বাঁচি। তোর মতো ভীতু ছেলের জন্য আমি আমার ব্যক্তিত্ব বিসর্জন দেব না। ইস্যু রেগে দরজার দিকে পা বাড়ায়, তার কণ্ঠে এক ধরনের অবজ্ঞা। আকাশের হৃদয়ে আঘাত লাগে। সে বুঝতে পারে ইস্যু কতটা আত্মমর্যাদাবোধ সম্পন্ন মেয়ে। ইস্যু প্লিজ, তুমি ভুল বুঝছো। আমি কিছুই ভুল বুঝছি না আকাশ। তুই এখনো সেই পুরনো ভয়ে আটকে আছিস। তোর কাছে আমার ভালোবাসার কোনো মূল্য নেই। আমি চললাম। ইস্যু দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। আকাশ সেখানে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে। ইস্যুর কথাগুলো তার কানে বাজতে থাকে। তার বুকে এক গভীর কষ্ট। সে বুঝতে পারে সে ইস্যুকে কতটা ভুল বুঝেছে। তার ভয়ে সে ইস্যুকে দূরে ঠেলে দিয়েছে, আর তাতে ইস্যুর আত্মসম্মানে আঘাত লেগেছে। ইস্যু আকাশের ঘর থেকে দ্রুত বেরিয়ে আসে, তার মুখে রাগ আর অভিমান স্পষ্ট। ড্রয়িং রুমে ফরিদা বেগম এবং হাসান সাহেব উৎকণ্ঠিত হয়ে অপেক্ষা করছিলেন। ইস্যুর রাগ দেখে তারা চমকে ওঠেন। কি হলো মা, এত রেগে আছো কেন? আকাশ কি বলল? ইস্যু কোনো উত্তর দেয় না। সে দ্রুত দরজার দিকে এগোয়। তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে, কিন্তু তার মুখে এক দৃঢ় প্রতিজ্ঞা। কি হয়েছে? এভাবে বেরিয়ে যাচ্ছ কেন? কথা শেষ হয়নি? আঙ্কেল, আপনার ছেলেকে জিজ্ঞেস করুন, ও খুব ভালো করেই জানে কি হয়েছে। আপনার ছেলে একজন কাপুরুষ। আকাশের মা বাবা স্তম্ভিত হয়ে যান। তাদের সামনে তাদের ছেলেকে একজন অচেনা মেয়ে কাপুরুষ বলেছে। তাদের চোখে বিস্ময় আর অপমান। আকাশ দ্রুত ইস্যুর কাছে আসে। ইস্যু প্লিজ, এমন করো না। আমার হাত ধরবি না। তোর মতো ভীরু লোকের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ইস্যু দ্রুত বাসা থেকে বেরিয়ে যায়। দরজা বন্ধ হওয়ার শব্দে পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে যায়। ফরিদা বেগম আর হাসান সাহেব হতবাক হয়ে আকাশের দিকে তাকান। আকাশ, এটা কি হলো? এই মেয়েটাকে কিসের এত সাহস যে আমাদের বাড়িতে এসে এমন অপমান করে গেল, আর তোকে কাপুরুষ বলল? হ্যাঁ আকাশ, উত্তর দাও। এই মেয়েটা কে, আর তোর সাথে ওর কি সম্পর্ক? তুই কি আমাদের কাছে কিছু লুকিয়েছিস? আকাশ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে তার মা বাবাকে কি বলবে বুঝতে পারছে না। ইস্যুর অপমান তার হৃদয়ে বিঁধেছে। সে জানে ইস্যু ঠিকই বলেছে। সে সত্যি একজন কাপুরুষের মতো আচরণ করেছে। ও ইস্যু আমার কলেজের বন্ধু। আর বন্ধু বন্ধু এভাবে বাড়িতে আসে আর তোর সাথে এমন করে কথা বললে? আমরা তো তোর জন্য মেয়ে দেখছি, আর তুই এইসব কি করছিস? তোর কি আমাদের মান সম্মানের ভয় নেই? কিসের সম্পর্ক তোমাদের? ওই মেয়েটা তোকে কাপুরুষ বলল? তোর মতো একটা ছেলে এমন ব্যবহার? আকাশ তখনও নীরব। তার মুখে হতাশা, চোখে অসহায়ত্ব। সে ইস্যুকে হারানো আর পরিবারের ছাপের মাঝে আটকা পড়ে গেছে। ঈশ্বর সেই আত্মমর্যাদাপূর্ণ কথাগুলো তার কানে বারবার বাজতে থাকে। আমি তোর কাছে কোনোদিনই দুর্বল ছিলাম না, আর ভবিষ্যতেও থাকবো না। ঈশ্বর এই কথার মাধ্যমে নিজের আত্মসম্মান বজায় রাখে। আকাশের পরিবার ইস্যুর ব্যক্তিত্ব এবং তার সরাসরি কথা বলার ধরন দেখে অবাক হয়। তাদের মনে ইস্যু সম্পর্কে একটি ধারণা তৈরি হয়, যদিও তা প্রথমে নেতিবাচকই ছিল। ইস্যু, তুমি চলে গেলে কিন্তু আমি কি করব?
আমি জানি আমি তোমাকে হারানোর ভয়ে সব নষ্ট করে দিয়েছি। আকাশ তার মা বাবার সামনে দাঁড়িয়ে থাকে। তার মনটা ভেঙে চুরমার হয়ে গেছে। সে ভয় পায় তার ঘরে ইস্যুর অপ্রত্যাশিত আগমন এবং যেভাবে সে কথা বলেছে সেই কথাগুলো তার পরিবারের মন উল্টো বিষিয়ে দিয়েছে। ফরিদা বেগম এবং হাসান সাহেব একে অপরের দিকে তাকান। প্রথমে রেগে গেলেও আকাশের অসহায় চেহারা দেখে তাদের চোখে তখন আর রাগ নেই, বরং এক ধরনের গভীর চিন্তা দেখা যায়। ইস্যুর ব্যক্তিত্ব তাদের মনে গভীর প্রভাব ফেলেছিল। তারা বুঝতে পারেন তাদের ছেলে পছন্দের মেয়ে সাধারণ নয়, বরং অসাধারণ দৃঢ়তার অধিকারী। ইস্যুর আত্মবিশ্বাস তাদের মনে দাগ কাটে। তারা জানতে পারে তাদের ছেলে যে মেয়েকে ভালোবাসে সে বাইরের দিক থেকে যতই ডেঞ্জারাস হোক না কেন, তার ভেতরে রয়েছে এক স্বচ্ছ আত্মমর্যাদা বোধ সম্পন্ন মন। তারা বুঝতে পারে তাদের ছেলের জন্য হয়তো এমন একজন শক্তিশালী নারীই দরকার, যে কেবল সংসারই সামলাবে না, বরং তার জীবনটাও গুছিয়ে দেবে। আকাশ ভেতরে চলে যায়। আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছো আকাশের বাবা? আমি প্রথমত বিরক্ত হয়েছি, কিন্তু এক পলকে মনে হলো এই মেয়েটা আগুন, পুরাই আগুন। আকাশের মতো একটা বোকা ছেলের জন্য ওর মতো আগুন মেয়ে দরকার। দেখো না কি কাপুরুষ, আমাদের ভয়ে নিজের ভালোবাসাটাও স্বীকার করছে না। ঠিক বলছো, আমার সিদ্ধান্ত ফাইনাল, ওই মেয়ে আমার ছেলের বউ হবে। তাহলে তখন রাগলে যে? আরে হুটহাট এমন দেখে রাগ তো স্বাভাবিক। যাক, আমাদের সব ব্যবস্থা করা উচিত। আকাশের বসার ঘর। আকাশ সোফায় বসে আছে। তার মন খারাপ। গত এক সপ্তাহ ধরে সে ইস্যুর সাথে কোনো যোগাযোগ করেনি। তার মা ফরিদা বেগম এবং বাবা হাসান সাহেব তার মুখোমুখি বসে আছেন। তাদের মুখে আর সেই রাগ বা বিরক্তি নেই, বরং এক ধরনের গভীর চিন্তা। তারা ইস্যুর কথাগুলো নিয়ে বারবার আলোচনা করেছেন। ইস্যুর ব্যক্তিত্ব আর আত্মসম্মান বোধ তাদের এতটাই মুগ্ধ করেছে। আকাশ, আমরা ওই দিনের ঘটনা নিয়ে অনেক ভেবেছি। মেয়েটা ওই ইস্যু সত্যি বলতে কি ওর সাহস আছে। আমাদের সামনে দাঁড়িয়ে এমন করে কথা বলার সাহস আর কারণেই। হ্যাঁ, মেয়েটা যেমন সাহসী তেমনই স্পষ্টবাদী আর আত্মসম্মান বোধ আছে। সে আসলেই তোকে ভালোবাসে। তোকে কাপুরুষ বলল ও, কিন্তু ওর কথার মধ্যে সত্যতা ছিল। তুই যে ওকে ভয় পেয়ে সব লুকিয়ে রেখেছিলি সেটা তো ঠিকই নয়। আমি জানি বাবা, আমি ভুল করেছিলাম। আমি ইস্যুকে কষ্ট দিয়েছি, কিন্তু আমি তো তোমাদের ভয়ে। আমরা বুঝতে পারছি বাবা, আমরাও হয়তো একটু বেশি চাপ দিচ্ছিলাম, কিন্তু তুই আমাদের কাছে খুলে বলিসনি কেন? তোর পছন্দের কথা বলিসনি কেন? আমি জানতাম না তোমরা কিভাবে নেবে। ইস্যু তো কলেজের সবার কাছে ডেঞ্জারাস সিনিয়র মেয়ে হিসেবে পরিচিত। ও খুব রাগী, স্বাধীনচেতা মানুষ, একরোখা, জেদি। আমি ভেবেছিলাম তোমরা ওকে মানতে পারবে না। আহসান সাহেব এক দীর্ঘশ্বাস ফেলেন। তিনি ফরিদা বেগমের দিকে তাকিয়ে একটা নীরব ইশারা করেন। শোন আকাশ, আমরা ওকে যেমন দেখেছি তাতে মনে হয় মেয়েটা সাধারণ নয়, ওর মধ্যে এক অসাধারণ গুণ আছে। আমরা চাই ওর সাথে কথা বলতে। ওকে একবার ডেকে আন, আমরা ওকে কাছ থেকে দেখতে চাই। আকাশ অবাক হয়ে তার মা বাবার দিকে তাকায়। সে বিশ্বাস করতে পারছে না যে তারা ইস্যুর সাথে কথা বলতে চাইছে। তার মুখে এক ঝলক আনন্দ ফুটে ওঠে। সত্যি বাবা, তোমরা ইস্যুর সাথে কথা বলবে? হ্যাঁ, কথা বলবো। আমাদের মনে হচ্ছে আমরা ওকে ভুল বুঝছিলাম। ওর রাগ হয়তো ওর ভালোবাসারই প্রকাশ ছিল। আকাশ দ্রুত উঠে ইস্যুকে ফোন করে। ইস্যু প্রথমে ফোন ধরতে চায় না, কিন্তু আকাশের বারবার অনুরোধে সে রাজি হয়। পরদিন বিকেলে ইস্যু আকাশের বাড়িতে আসে। সে আকাশের মা বাবা তাকে বসার ঘরে আপ্যায়ন করেন। ইস্যু কিছুটা অস্বস্তি বোধ করলেও নিজেকে সামলে নেয়। এসো মা, বসো। চা খাবে? ধন্যবাদ আন্টি, চা লাগবে না। দেখো মা ইস্যু, সেদিন তুমি যা বলে গেলে আমরা সব শুনেছি। আকাশও আমাদের কাছে সব খুলে বলেছে। আমরা হয়তো ওকে বুঝতে পারিনি, আমরা ভুল ছিলাম। ইস্যুর চোখে বিস্ময়। আকাশের মা বাবা তার কাছে ক্ষমা চাইছেন। এটা তার কাছে অপ্রত্যাশিত ছিল। আঙ্কেল আন্টি, আমি সেদিন একটু রেগেছিলাম। আপনাদের সামনে তেমন করে কথা বলাটা ঠিক হয়নি, আমি দুঃখিত। না মা, তুমি ঠিকই বলেছিলে। আমাদের উচিত ছিল আকাশের মনের কথা শোনা। আমরা আসলে তোমার সম্পর্কে কিছু জানতাম না, শুধু বাইরের কথা শুনছিলাম। আমরা বুঝতে পারছি তুমি আমাদের ছেলেকে খুব ভালোবাসো আর তোমার আত্মসম্মানও অনেক বেশি। আমরাও চাই না তুমি কারো কাছে ছোট হও। আমরা তোমার সফলতা দেখে মুগ্ধ হয়েছি। ঈশা অবাক হয়ে আকাশের মা বাবার দিকে তাকায়। তার চোখে জল এসে যায়। যে মানুষগুলোকে সে ভয় পেত
যারা তাকে হয়তো ঘৃণা করত, তারাই আজ তার প্রশংসা করছে। তার কঠোর বাইরের খোলসের আড়ালে থাকা নরম হৃদয়টা যেন গলে যায়। আঙ্কেল আন্টি, আমি শুধু আকাশের সুখ চাই, ও যেন ভালো থাকে, সেটাই আমার একমাত্র চাওয়া। আমি জানি আমি হয়তো আপনাদের মনের মতো বউ নই, একরোখা জেদি। আর আমাদের সেটাই দরকার মা, আমরা বুঝতে পেরেছি। শুধু শান্ত আর ভদ্র মেয়ে দিয়ে ঘর চলে না, ঘরের জন্য এমন এক রানী দরকার যে ঘরকেও রক্ষা করতে পারবে আর আমাদের ছেলেকেও। তোমার বাইরের রূপটা কঠোর হলেও আমরা বুঝতে পারছি তোমার ভেতরটা কতটা নরম। হ্যাঁ মা, আমরা তোমাকে পুত্রবধূ হিসেবে মেনে নিলাম। তুমি আমাদের আকাশের জন্য সঠিক মেয়ে। ঈষৎ চোখে জল আর হাসি একসাথে ফুটে ওঠে। সে আকাশের দিকে তাকায়, আকাশও হাসছে, তার চোখে স্বস্তি আর আনন্দ। ঈশু উঠে গিয়ে ফরিদা বেগমের পা ছুঁয়ে সালাম করে। ফরিদা বেগম তাকে জড়িয়ে ধরেন। এই মুহূর্তে তাদের সব ভুল বোঝাবুঝি দূর হয়ে যায়। ঈশু তাদের ভালোবাসা দেখে অভিভূত হয়। 1 মাস পর তারা দুজনে কলেজে। তাদের সম্পর্ক এখন সবার কাছেই জানা। কলেজের ছাত্রছাত্রীরা তাদের দিকে তাকিয়ে হাসছে, কেউ কেউ অভিনন্দন জানাচ্ছে। তারা এখন আর কানাঘুষা নয়, বরং প্রশংসা করছে। দেখ দেখ, ডেঞ্জারাস সিনিয়র মেয়ে এখন আকাশের বউ হবে, বিশ্বাস হয় না। আরে বাবা, ভালোবাসা সবকিছু বদলে দেয়। ইস্যু আপু এখন অনেক নরম হয়ে গেছে। ঈশু আকাশের দিকে তাকায়, মুচকি হাসে। কিরে, সবাই এমন করে দেখছে কেন? আমি কি বদলে গেছি নাকি? না, তুমি বদলাওনি। তুমি শুধু তোষার ভিতরের আসল রূপটা সবার সামনে এনেছো, আর ওরা তোমাকে নতুনভাবে চিনছে। এতদিন সবাই জানতো তুমি কঠিন, এখন সবাই জানে আসলে তুমি কতটা নরম। বিয়ের আয়োজন শুরু হয়। আলো ঝলমল করছে, সাজানো হয়েছে ফুল আর আলো দিয়ে। আকাশ বরের পোশাকে সেজে আছে, তার মুখে আনন্দ। ঈশু লাল বেনারসি আর সোনার গয়নায় সেজে বধূ বেশে বসে আছে, তাকে অসাধারণ সুন্দর লাগছে। ঈশুর মা বাবাও খুব খুশি, তারা তাদের মেয়ের এই নতুন জীবন দেখে সন্তুষ্ট। বিয়ে সম্পন্ন হয়। কলেজের ডেঞ্জারাস সিনিয়র মেয়ে এখন আকাশের বউ। এই পরিবর্তন সবার কাছেই অবাক করা ছিল। আত্মীয় স্বজনরা ঈশুকে দেখে মুগ্ধ হন। তারা দেখেন ঈশু একদিকে যেমন আত্মবিশ্বাসী, তেমন অন্যদিকে সে বিনয়ী এবং ভালোবাসাপূর্ণ নরম একটা মানুষ। আকাশ ও ঈশুর নতুন বাসায়। সন্ধ্যাবেলা ঈশু রান্নাঘরে ব্যস্ত। সে শ্বশুর শাশুড়ির জন্য চা তৈরি করছে, তার মুখে হাসি। সে আগের মতোই তার কাজ করছে, কিন্তু তার মধ্যে এখন এক নতুন দায়িত্ব কাঁধে এসেছে। দেখ আকাশ, মেয়েটা কত লক্ষ্মী, আমি তো ভাবতেই পারিনি। আমি যখন ছোট ছিলাম তখন আমিও ঠিক এমন ছিলাম, কিন্তু সময়ের সাথে সাথে আমি বদলে গিয়েছি। ঈশু তার নিজের মতো করে সব মানিয়ে নিচ্ছে। হ্যাঁ, ওর মতো মেয়েকে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। ও এদিকে যেমন তার আত্মবিশ্বাস বজায় রেখেছে, তেমনই আমাদের পরিবারের সাথেও নিজেকে মানিয়ে নিচ্ছে। ওর এই গুণটাই ওকে অন্যদের থেকে আলাদা করেছে। ঈশু চা নিয়ে তাদের কাছে আসে। তার চোখে এক নতুন স্বপ্ন, নতুন জীবনের প্রতিচ্ছবি। সে নিজের জীবনকে নতুনভাবে সাজিয়ে তোলে। সে এখনো ঈশু, যে তার নিজের মতামত এবং আত্মমর্যাদা নিয়ে বাঁচে, কিন্তু এখন সে আকাশের জীবন সঙ্গিনী, এক নতুন ভালোবাসার প্রতীক। ফরিদা বেগম ঈশুর হাত ধরে, তার চোখে স্নেহ। আয় মা, আমার পাশে বস। এখন তো তুই এই ঘরের বউ, তোর এই নতুন জীবন যেন আনন্দে ভরে ওঠে। ঈশু হাসে। আকাশ তার স্ত্রীর দিকে তাকিয়ে মুগ্ধ হয়। তার ডেঞ্জারাস সিনিয়র বউ এখন তার প্রিয়তমা জীবন সঙ্গিনী। তাদের ভালোবাসা সব বাধা পেরিয়ে এক নতুন দিগন্তের সূচনা করেছে। তাদের গল্পটা কেবল দুটি মানুষের নয়, বরং ভালোবাসার শক্তি এবং ভুল ধারণা ভাঙার গল্প। রাতে সব কাজ সেরে আকাশ ও ঈশু বারান্দায় পাশাপাশি দাঁড়িয়ে আছে। ঈশুর কাঁধ আকাশের দিকে সামান্য হেলে আছে, তার চোখে মুখে স্নিগ্ধতা। আকাশ এক হাতে ঈশুর হাত ধরে রেখেছে, অন্য হাতে তার কোমরে আলতো করে জড়ানো। ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি জীবনটা এমন শান্ত আর সুন্দর হয়ে যাবে। ইস্যু, একটা সময় ছিল যখন তোমার নাম শুনলেই লোকে বলতো ওই ডেঞ্জারাস মেয়েটা, আর এখন এখন কি বলে আকাশ? এখন বলে আকাশের ভাগ্যটা কি ভালো, এমন একজন জীবন সঙ্গিনী পেয়েছে যে সব সামলে রাখে আর ভালোবাসায় ভরিয়ে রাখে। সত্যি বলতে তুমি যেভাবে সংসারটা আগলে রেখেছো, সবকিছু সামলিয়েছো, সেটা শুধু দেখার মতো, কিন্তু তোমার ভেতরের এই ভালোবাসা, সেটা তো আরো বেশি সুন্দর। আমার রাগ জেদ তোকে খুব ভয় দেখিয়েছিল এক সময়, তাই না? কিন্তু এই ভয় মাখা মুখখানার পেছনে যে এতটা ভালোবাসা লুকিয়ে ছিল, সেটা আমি প্রথম থেকে অনুভব করতাম।
আর সেই ভালোবাসাই আমাকে সাহস জুগিয়েছে তোমাকে আরও গভীরভাবে জানতে। তোমার প্রতি আমার শ্রদ্ধা আর ভালোবাসা দুটোই দিনে দিনে বেড়েছে। ইস্যু, তুমি শুধু আমার স্ত্রী নও, আমার সবচেয়ে ভালো বন্ধু, আমার শক্তি। একসময় আমিও ভেবেছিলাম আমার এই পরিচিতি হয়তো কোনো দিন খুঁজবে না, লোকে শুধু আমার কঠোর দিকটাই দেখবে। কিন্তু তুই আমাকে শিখিয়েছিস ভালোবাসা দিয়ে সব বাধা পেরোনো যায়। তোর পাশে এসে দাঁড়াতে পেরে আমি আজ সম্পূর্ণ। এই যে আজ আমার ডেঞ্জারাস পরিচিতি মুছে গিয়ে শুধু তোর ইস্যু হয়ে উঠতে পেরেছি, এটা তোরই জন্য। আমাদের গল্পটা হয়তো অনেকের জন্য একটা অনুপ্রেরণা হয়ে থাকবে ইস্যু, যেখানে ভয় নয় ভালোবাসার জয় হয়, যেখানে মানুষ ভুল বোঝাবুঝি কাটিয়ে একে অপরের পাশে এসে দাঁড়ায়। হ্যাঁ, আমাদের গল্পে ভালোবাসা আর বিশ্বাসই আসল নায়ক। সূর্য ততক্ষণে অনেকটাই উপরে উঠে এসেছে। ভোরের আলোয় দুজনের মুখে এক অন্যরকম শান্তি আর পরিতৃপ্তি ফুটে উঠেছে। তারা একে অপরের দিকে তাকিয়ে হাসে, তাদের চোখে অপার ভালোবাসা।